আম সবাই কি শুনতে পাচ্ছেন? জি, আমি ভালো আছি। ওকে। সাউন্ড ইজ পারফেক্ট। তাহলে আমরা ট্রেনারের জন্য একটু ওয়েট করি। সে আসুক। হি ইজ ইন দ্য ওয়াশরুম। সো আমরা হচ্ছে একটু ওয়েট করি তাহলে জাস্ট ২ টা সেকেন্ড আমি লাইভটা অন করে নিই। সো হ্যাঁ, ভালোই আছি। ভালো। আর আপনাদের কি অবস্থা অ্যাকচুয়ালি? আপনাদের কেমন যাচ্ছে? আমরা হচ্ছে মেইনলি PHP শুরু করার আগে HTML, CSS আর বুটস্ট্র্যাপটা একটু কভার করব ভেবেছি বিকজ হচ্ছে অনেকে আছেন যারা হয়তো HTML, CSS, বুটস্ট্র্যাপ এখনো দেখতে পারেননি। তো ওইটার জন্য আমরা HTML, CSS আর বুটস্ট্র্যাপটা আজকের ক্লাসে কভার করব। আর যেটা একটা প্লিজ ওয়েট, আমি একটু লাইভটা স্টার্ট করে নিই তাহলে সবার জন্য যারা অ্যাকচুয়ালি ওয়েবিনার নাই তাদের জন্য অ্যাকচুয়ালি সুবিধা হবে। সো একটা ক্লাস কতক্ষণ হবে হচ্ছে ক্লাস হচ্ছে আপনার 1 থেকে 1.5 ঘন্টায় হবে। 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। আর একটা জিনিস কি মানে ধরেন যেটা দেখলাম আমরা ক্লাসটা হচ্ছে খুব লেট হলে যেটা হয় 5টা থেকে স্টার্ট করলে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস শেষ করতে করতে বা শেষ করার আগে মাগরিবের টাইমটা চলে আসে। আবার এদিকে খুব তাড়াতাড়ি করলে এদিকে মাঝখানে আসরের টাইমটা থাকে। সো আসরের টাইমটা যেহেতু থাকে আমরা ঠিক করেছি কি আসরের পরপরই ক্লাসটা স্টার্ট হবে এবং মাগরিবের আগেই ক্লাসটা শেষ হয়ে যাবে। এটাই। এটা আই হোপ এটা সবার জন্য কনভিনিয়েন্ট হবে। আমাদের ইনস্ট্রাক্টর আসছে, আমি তাকে অ্যাকচুয়ালি তাকে বসতে না দিয়ে আমি বসে গেলাম। সরি এভরিওয়ান। আই এম জাস্ট হিয়ার টু কাস্ট ইট লাইভ অন ফেসবুক। আচ্ছা, লাইভে গিয়ে আমি জাস্ট সেম কথাটা আবার একটু রিপিট করে নেই যে যে আচ্ছা ওকে। আমাদের ইনস্ট্রাক্টর এসেছে। আই এম লিভিং নাও। ক্লাস যে কোনো সময় করলে কি প্রেজেন্ট হবে, যদি লেট হয়ে যায় পরে ভিডিও, হ্যাঁ পরে ভিডিও দেখে নেবেন। বাট প্রবলেম হচ্ছে আমাদের ধরেন 3টা ক্লাস পর পর অ্যাটেন্ড না করলে বা 3টা ইমেল রিসিভ না করলে আমাদের ইমেল গুলো দেখা যায় আপনার প্রমোশন বা হচ্ছে আপনার সোশ্যাল সেকশনে যেতে থাকে, যে কারণে অনেক ইনবক্স ইমেল গুলো পায় না বা কানেকশনে প্রবলেম হইতে পারে আমাদের ইউজারদের সাথে, আপনাদের সাথে। সো এটা প্রবলেম। আর তো আপনারা চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি ক্লাসটা কন্টিনিউ করতে অ্যাটলিস্ট। ওকে, আই এম লিভিং, দ্য ইনস্ট্রাক্টর ইজ হিয়ার। আমি তার ল্যাপটপে এসেই বসে গিয়েছিলাম। বাই এভরিওয়ান।
সালাম আলাইকুম সবাইকে। আর আচ্ছা, ক্লাস টাইমিং নিয়ে একটা হচ্ছিল, যেটা আমিও একটু ক্লিয়ার করে দেই কনফিউশনটা, যেটা যে বেসিক্যালি যেটা আমরা যেটা চাচ্ছি, আসর আর মাগরিবের মাঝখানের টাইমটাতে ক্লাস হবে। এখন মাগরিবের টাইমটা যেহেতু লিমিটেড থাকে এবং মাগরিবের সময়টা বেশিক্ষণ থাকেও না, মাগরিবের নামাজ আজানের সাথে সাথে নামাজটা ধরা লাগে। সো ওই সময় ব্রেক না দিয়ে আমরা চাচ্ছি যে যাতে ওই নামাজটাই কে প্রায়োরিটি দিয়ে ওইটা যাতে টাইম মতো করা যায়, ওই জন্য মাগরিবের আগে শেষ করে দেওয়া। আর আসরেরটা যেটা হচ্ছে 4:30টার দিকে করলে অনেকের যেটা সমস্যা বলতেছেন, আসরের নামাজটা পান না। আসরের নামাজটা কিন্তু একটু আগে পড়ে নেওয়া যায়। সো সেক্ষেত্রে আপনারা যদি একটু আগে পড়ে অ্যাটেন্ড করেন সেটা মনে হয় ভালো হয়। ওকে? কারণ আমাদের জন্য আসলে এই টাইমটাই কনভিনিয়েন্ট হয় সবার জন্য। কারণ অনেকেই থাকেন যারা হচ্ছেন অনেক জায়গায় ব্যস্ত থাকেন সারাদিন। সো বিকাল টাইমটা ছাড়া আসলে অন্য টাইমে আমাদের জন্য ক্লাস ম্যানেজ করাটা একটু টাফ। কারণ আমরা নিজেরাও কিন্তু সন্ধ্যার পরে নিজেদের বাসা-বাড়িতে যাই। আর বিকাল টাইমটাতেই অ্যাকচুয়ালি আমাদেরও কাজটা শেষ করার পর আমরা কিছুক্ষণ টাইম পাই এবং আপনাদেরও এই টাইমটাই আপনাদের জন্য ভালো হবে। না, রাত্রে ক্লাস নেওয়া আসলে সম্ভব না। হুম। ওকে। তো ঠিক আছে। তো আমাদের কোর্স আউটলাইনটা কি আজকে একটা ড্রাফট কোর্স আউটলাইন দেওয়া হয়েছিল। আপনারা কি কেউ দেখেছেন কোর্স আউটলাইনটা? আচ্ছা। ওটাতে বেসিক্যালি অনেকে দেখেছেন ১৫ দিনের যতগুলো টপিক কভার করা হবে তার একটা ব্রিফলি জিনিসটা নিয়ে আইডিয়া দেওয়া হয়েছে। এবং এর মধ্যে হয়তো বেসিক্যালি জিনিসগুলো ওটাই থাকবে, বাট প্রজেক্ট গুলো হয়তো কোন প্রজেক্টটা কবে করব, কোনটা কবে ইয়ে হবে, ওই প্রজেক্ট টাইম গুলোর মধ্যে হয়তো আমরা একদিনে প্রজেক্টের কত পার্সেন্ট করবো এই জিনিসগুলো চেঞ্জ হতে পারবে। ম্যাথ জানা লাগবে না, ম্যাথ আসলে বেসিক লজিকিং জানলেই চলবে। ম্যাথটা ওরকম খুব কমপ্লিকেটেড কোনো ম্যাথ জানা লাগবে না। আর যেটা হচ্ছে যে লাস্ট দিন আমরা যখন হ্যাঁ, ক্রুড অপারেশন করানো হবে। লাস্ট দিন আমরা যখন ইন্ট্রোডাকশন ক্লাসটা করলাম, তখন দেখলাম যে অনেকেই আছেন যারা একদম কোডিং এই নতুন, যারা ওয়েব ডেভেলপমেন্টের কোনো আইডিয়া নেই, যেটা হচ্ছে যে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নেই। সো আমরা চাচ্ছিলাম আজকের ক্লাসটা থাকবে শুধু তাদের জন্য যারা একদম কোডিং এ নতুন, এবং তার যদি পিএইচপি তে যাওয়ার আগে আমরা আজকে এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ এটা নিয়ে কিছু ডিসকাস করব। আমরা কিভাবে এইচটিএমএল পেজ বানানো যায়, সিএসএস এবং বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করা যায় সেই জিনিসগুলো দেখাবো। সিএসএস, বুটস্ট্র্যাপ কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ওকে, আমরা তাহলে স্টার্ট করি। রেসপন্সিভ ডিজাইন নিয়ে কিছু বলবো। হ্যাঁ, আজকের ক্লাসেই আমরা মোটামুটি রেসপন্সিভ HTML পেজ এবং ডিজাইন এবং রেসপন্সিভ ডিজাইন কি, ডিজাইন গুলো কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে, জিনিসগুলো নিয়ে একটা ব্রিফ আইডিয়া নিয়ে নেব। পিএইচপি তে প্রজেক্ট থাকবে, পিএইচপি তে প্রজেক্ট থাকবে। আপনারা যদি কোর্স আউটলাইনটা দেখেন ওখানে প্রজেক্টের কথা বলা আছে। একাধিক প্রজেক্ট থাকতেও পারে, কয়েকটা মডিউলার প্রজেক্ট থাকবে। সো ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করে কোডিং করি বা কোনো স্লাইড শো করি, সেই টাইমটাতে কিন্তু আমি আপনাদের মেসেজ সবসময় দেখতে পারি না। তো বেটার আমি কিন্তু অলওয়েজই কিছুক্ষণ টাইম দেই প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলার পরে, যতক্ষণ আমি আপনাদের মেসেজের আনসারটা করি। তো এই জিনিসটা কারণ ওই টাইমে মেসেজ যদি আমি দেখতে যাই সেক্ষেত্রে আমিও ডিস্ট্রাক্ট হয়ে যাব, জিনিসটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আহ, যখন এটা ভালো হয় যে আমি যখন ইয়ে আমি যখন কোডিংটা শেষ করে কোশ্চেন আনসারিং এর টাইম আসবো, ওই টাইমে যদি আপনার মেসেজ গুলো দেন অথবা মেসেজ গুলো নোট করে রাখলেন, পরে একসাথে দিলেন, কারণ অনেক সময় তাহলে কোন মেসেজ মিস হওয়ার চান্স থাকে না। ওকে। সো ফার্স্ট না, লারাভেল এই কোর্সে থাকতেছে না, এই কোর্সে শুধু পিএইচপি। আমাদের পরবর্তীতে হয়তো ফ্রেমওয়ার্ক কোর্স থাকলে তখন থাকবে। আচ্ছা, কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না, একজন দিছে সাউন্ড। তো সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে যেই ফরম্যাটে আমরা কোনো টেক্সট ফাইল বা যে কোনো ফাইলকে আমরা যেই ফরম্যাটে লিখে রাখলে আমাদের ওয়েবসাইট সেটাকে রিড করতে পারে।
হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটার ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এন্ড এটাকে হচ্ছে আমাদের ওয়েবসাইট যাতে রিড করতে পারে সেই কারণে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে HTML। ফর এক্সাম্পল আমি যদি এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আপনাদের সাথে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আমি আজকে এখনই কোনো আইডি তে যাচ্ছি না। আইডি হচ্ছে যে সেসব এডিটর যেগুলোতে আমরা কোডিং করি বা কোড নিয়ে লিখি। আইডি তে যেই এক্সট্রা সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে কিছু সিনট্যাক্স হাইলাইটিং হয়ে থাকে। সিনট্যাক্স হাইলাইটিং বলতে আমি কোনো ট্যাগ দিলাম বা কোনো প্রিডিফাইন্ড মার্ক ইউজ করলাম, সেই জিনিসগুলো তারা হাইলাইট করে দেয়। কোনটা এন্ড কোথায়, শুরু কোথায়, শেষ কোথায়, একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ শেষ কোথায়, শুরু কোথায়, ওই জিনিসগুলো দেখিয়ে দেয়। আমরা যাবো আস্তে আস্তে সব জিনিসই কভার করব। আপাতত আমি যদি জাস্ট একদম বেসিক থেকে যদি আসি, জাস্ট আমাদের যদি একটা টেক্সট ডকুমেন্ট খুলি আমি, এবং এটাকে আমি ধরে নাম দিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ ডট এইচটিএমএল, নামটা ডট টিএক্সটি তে আছে, দাঁড়ান। আচ্ছা, এটা বাদ দিয়ে আমি যদি ওদিক থেকে করে একটা নিউ টেক্সট ডকুমেন্ট খুলি, ফাইল, আমরা এখন নোটপ্যাডে করছি দেখে আমি জাস্ট দেখানোর জন্য ফাইল এক্সটেনশনটাকে এভাবে ম্যান্ডেটরি করে নেওয়া লাগছে। কিন্তু যদি আমার কোনো আইডি ইউজ করতাম তখন এটা এভাবে করে নেওয়া লাগতো না, এটা অটোমেটিক্যালি সে এইচটিএমএল ফাইল করে দিত। এখন দেখেন আমি যখন এটাকে মাই ফার্স্ট ডট এইচটিএমএল ফাইলে ওপেন করলাম, ক্রিয়েট ডট এইচটিএমএল ফাইল হিসেবে ক্রিয়েট করলাম, তখন সে কিন্তু সাথে সাথে এটাকে একটা ওয়েব ব্রাউজার ফরম্যাটে নিয়ে গেছে। আমি যদি এটাকে এখন আমার ওয়েব ব্রাউজারে ওপেন করি, দেখেন এটা কিন্তু আমার মাই ফার্স্ট ওয়েব পেজ ডট এইচটিএমএল ফাইলটাকে ওপেন করেছে, যেখানে এখন কিচ্ছু নেই। এখন আমি যদি এটার মধ্যে কিছু জিনিস লিখি, আমি লিখলাম দিস ইজ ডেমো ওয়েব পেজ, সেভ দিলাম। যদি রিফ্রেশ দিই, দেখেন ওয়েব পেজ কিন্তু এইচটিএমএল ফরম্যাটের এইচটিএমএল ফাইল, যেটা ওয়েব পেজ পড়তে পারছে এবং ওয়েব পেজের মধ্যে আমার লেখাটাও চলে এসেছে। সো বেসিক্যালি এইটাই হচ্ছে এইচটিএমএল, যখন আমরা এইচটিএমএল এর মধ্যে যেই ফাইলগুলোকে আমাদের ওয়েব পেজ রিড করতে পারছে। এখন এইচটিএমএল এর কিছু এখানে যখন আমি যদি লিখি, এখানে দিস ইজ ডেমো ওয়েব পেজ, বললাম দিস ইজ টাইটেল, দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ। সেভ করি আমি। এখন যদি রিফ্রেশ দেই, সে দেখেন সবগুলোকে এক লাইনে দেখাচ্ছে, কারণ আমি যে এখানে এন্টার দিয়ে দিয়ে লিখেছি, এন্টার দিয়ে এখানে পরে আমি এন্টার দিয়েছি, এখানে যে এন্টার দিয়েছি, সে কিন্তু এই এন্টার গুলোকে চিনে না। তাকে এন্টারের এখানে আমি এন্টার কমান্ড দিচ্ছি, নোটপ্যাড আমাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে নিচ্ছে, কিন্তু যখন সে ওয়েব পেজে এটাকে রেন্ডার করতে যাচ্ছে তখন কিন্তু সে এন্টার বলতে কি বোঝায় এই জিনিসটা কিন্তু সে জানে না। সে খালি দেখতেছে এখানে কতগুলো ক্যারেক্টার আছে এবং ক্যারেক্টার গুলোকে সে ওভাবে রেন্ডার করতেছে। তো এই জিনিসগুলোর জন্য আমাদের এইচটিএমএল এর যে কিছু প্রিডিফাইন্ড মার্কআপ আছে সেই জিনিসগুলো ইউজ করা লাগে। এন্টারের জন্য একটা প্রিডিফাইন্ড মার্কআপ হচ্ছে বিআর। এইচটিএমএল এর মার্কআপ লেখার জন্য অ্যারো দিয়ে লিখতে হয়। এই অ্যারো, এই বাম পাশের অ্যারোটা মানে হচ্ছে আমি মার্কআপ স্টার্ট করলাম, ডান পাশের অ্যারো হচ্ছে মার্কআপ শেষ করলাম। এর মাঝখানে মার্কআপের নামটা রাখতে হয়। আমি এখন যেটা বললাম বিআর, বিআর ফর ব্রেক,
লাইন ব্রেকের জন্য বিআর মার্কআপটা ইউজ করা হয়। সো আমি যদি এখন এই বিআর মার্কআপটাকে কপি করে প্রতিটা লাইনের পাশে দেই, এখন যদি আমি সেভ করি, দেখেন জিনিসটা কিন্তু নিচে নিচে হয়ে গিয়েছে। আচ্ছা, ইউজুয়ালি বিআর এর ক্লোজিং ট্যাগ লাগে না কেন? ইউজুয়ালি যে কিছু ট্যাগ আছে যেগুলোর ভিতরে বিআর ইউজুয়ালি কোনো প্রপার্টি নেয় না। যেমন ইনপুট বা কিছু টেক্সট এডিটর যেগুলোর মাঝখানে তাদের ভ্যালু গুলো দেওয়া লাগে প্রপার্টি হিসাবে, বা তার নিজের প্রপার্টি বা তাদের এই ক্লোজিং ডিভ, যেমন ধরি ডিভ বা পি, যেগুলোর সিনট্যাক্সটা হচ্ছে আপনি যখন ক্লোজিং ট্যাগ যখন একটা ট্যাগ ক্রিয়েট করেন তখন দুই ধরনের ট্যাগ হয় অ্যাকচুয়ালি। যেটা হচ্ছে যেটা মাঝখানে কিছু জিনিস লেখা লাগে, তারপর ওটাকে ক্লোজ করা লাগে, কারণ ওই ট্যাগগুলোর ডেফিনেশনই হচ্ছে সেই ট্যাগগুলোর ভিতরে লম্বা কিছু থাকবে বা বড় কিছু থাকবে, বড় কোনো প্যারাগ্রাফ থাকবে। তো এই জিনিসটা ভাই আপনাদের লিঙ্ক কি ডেইলি চেঞ্জ হয়? একজন দিছে একটু। আচ্ছা, তো এরপরে হচ্ছে যখন কিছু জিনিস থাকে যেমন প্যারাগ্রাফ বা একটা পুরো কন্টেইনার, একটা পুরো ডিভিশন, একটা পুরো এরিয়া, এই বিষয়গুলো নিয়ে যখন কাজ করা হয় তখন যেটা হয় যে ওই ট্যাগ গুলোর মধ্যে বলে দেওয়া লাগে যে আমার কতক্ষণ ধরে আমি ওটা নিয়ে কাজ করছি। কিন্তু বিআর এর ক্ষেত্রে কিন্তু এই টাইপ কিছু নাই। ব্রেক, তারপরে ইনপুট, এই টাইপ অনেকগুলো ট্যাগ আছে যেগুলোর মধ্যে এই টাইপ কিছু নাই। তো ওইগুলোর জন্য তখন আলাদা করে ক্লোজিং ট্যাগটা দরকার পড়ে না। সে বিআর ইন ইটসেলফ, সে ক্লোজ এবং স্টার্ট, তার ক্লোজিং এর জন্য আলাদা করে এখানে কোনো কিছু ডিফাইন করার, তার সিস্টেমটা এরকম ভাবে এইচটিএমএল বলা নাই যে তার বিয়ারটা অনেকক্ষণ ধরে চলবে বা এরকম কিছু একটা। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা আমাদের ফার্স্ট সফটওয়্যার ইনস্টলমেন্টের দিকে যাই। ঠিক আছে, যেহেতু নোটপ্যাডে আমরা কাজ করতে পারি অবভিয়াসলি, কিন্তু নোটপ্যাডে যেটা বললাম যে আমরা যদি একটা আইডি তে যাই, তাহলে আইডি হচ্ছে কোড এডিটর। কোন কোড এডিটর নিলে তখন যেটা হবে যে সে অনেকগুলো জিনিস আমাদের জন্য, সিনট্যাক্স গুলো আমাদের জন্য রিডেবল করে দিবে, মোর রিডেবল। আমি যদি এখানে এরকম 10-20টা লাইন করে ফেলি তখন কিন্তু কোথায় কি আছে, কোন জায়গাতে আমার কোন ট্যাগ স্টার্ট হয়েছে, কোন ট্যাগ কোথায় শেষ হয়েছে, বা কোনখানে আমার হেডিং আছে, কোনখানে আমার টাইটেল আছে, এগুলো আমি যদি খুঁজতে যাই আমার অনেক সময় নষ্ট হবে। এটার জন্য কোড এডিটর কিছু আছে, যে কোড এডিটর গুলা এই লেখাগুলোকে সিনট্যাক্স অনুযায়ী, মার্কআপ অনুযায়ী সে সাজিয়ে দেয়, কালারফুল করে দেয়, বিভিন্ন ট্যাগ অপশন অ্যাড করে দেয়। তো আমরা এখন একটা কোড এডিটর ইনস্টল করব। আমাদের এই ফুল পিএইচপি কোর্সে আমরা কোড এডিটর ইউজ করব ভিজুয়াল স্টুডিও কোড, এবং যেটা আমরা এইচটিএমএল এর জন্য ইউজ করতে পারি এবং অবভিয়াসলি পিএইচপি এর জন্য ইউজ করতে পারি। এটা ইনস্টল করার জন্য আপনাদের জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন ভিজুয়াল স্টুডিও কোড। এখান থেকে ডাউনলোড অপশনে গেলে ডাউনলোড ফর উইন্ডোজ, বা অন্য আপনারা যদি অন্য কেউ অন্য কোনো প্ল্যাটফর্মে থাকেন, ম্যাক বা লিনাক্স, সেটার অপশনগুলো আছে এখানে। তো আমি যেহেতু উইন্ডোজে আছি, আমি আমার উইন্ডোজের ভার্সনটি ডাউনলোড করি। ডাউনলোডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে ডাউনলোড অপশনে গেল, এখানে আবার তিনটা অপশন থাকবে যেটা করতে থাকে। আচ্ছা, এটা ডাউনলোড হতে হতে আমরা কিছু রেফারেন্স নিয়ে কথা বলি, যেটা জিনিসগুলো আপনাদের হেল্পের জন্য লাগবে। আমরা আমাদের ফুল কোর্সটা স্পেশালি এইচটিএমএল, সিএসএস এবং বুটস্ট্র্যাপ এই জিনিসগুলোর জন্য রেফারেন্স হিসেবে ইউজ করব W3 স্কুলস। ওয়েব ডেভেলপিং এর বেসিক এবং ওয়েব ডেভেলপিং এর অ্যাডভান্স লেভেল, ইভেন আমরাও এখনো আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টেও আমরা W3 স্কুলের কাছ থেকে অনেক হেল্প নিয়ে থাকি। এটা আসলে অনেক ভালো একটা রিসোর্স, এবং বলতে পারেন বা ইন্টারনেটে অ্যাভেলেবল ওয়ান অফ দ্য বেস্ট রিসোর্স, যেটা আমরা ওয়েব ডেভেলপমেন্টের জন্য রেফারেন্স হিসেবে ইউজ করে থাকি। এখানে আপনারা এইচটিএমএল, সিএসএস, তারপরে জাভাস্ক্রিপ্ট, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ সবগুলো বেসিক সম্পর্কে খুব ভালো আইডিয়া নিতে পারবেন, যেটা যদি আপনারা নিজেদের কাজে লাগতে পারে। আচ্ছা, এটা আমরা ভিএস কোডটাই ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ইনস্টলের দিকে যাই। বেসিক ইনস্টলেশন যেখানে ইনস্টল করতে চান, আমি সি ড্রাইভে করতেছি, আপনারা ওভাবে জাস্ট করে নেবেন।
আচ্ছা, সো এভরিওয়ান ইজ হিয়ার। আমি ভিজুয়াল স্টুডিও কোড রেডি সবার? সোফার আমি মনে হয় না কারো কোনো সমস্যা হওয়ার কথা। তারপর যদি কারো সমস্যা হয়ে থাকে প্লিজ বলবেন। হ্যাঁ, এসেনশিয়াল এক্সটেনশন গুলো দেখিয়ে দিব। আপাতত আমাদের HTML এর জন্য ওরকম এক্সটেনশন লাগবে না, বাট যখন আমরা বেসিক আরো কোডিং এ যাব তখন। ওকে, তো আমি আমাদের যে ফাইলটা ছিল ওইটাকে ওপেন যদি করি, সরি আমি যদি ওপেন ফাইলে যাই, আমাদের ডেস্কটপে ছিল ফাইলটা, মাই ফাইল, এই যে এখানে বিআর গুলো কিন্তু মার্ক হয়ে গেছে আলাদা করে। আচ্ছা, তো এখানে ভার্চুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিওতে আপনি যদি বাম পাশে এক্সটেনশনস অপশনে যান, এখানে আপনি প্রচুর এক্সটেনশনস দেখতে পাবেন যেগুলো দিয়ে আপনার এই এনভায়রনমেন্টের মধ্যে বা এই এডিটরের মধ্যে যে এক্সটেনশন গুলো আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে। বিভিন্ন আলাদা এক্সট্রা ফিচার্স বা বিভিন্ন অপশনস অ্যাড করে দিতে পারবে বা এই মার্কআপের জন্য। তো কারেন্টলি আমি ফার্স্ট অফ অল যে এক্সটেনশনটা ইনস্টল করতে যাচ্ছি সেটা হচ্ছে বিউটিফাই। বিউটিফাই কি করে? বিউটিফাই যেটা করে সেটা হচ্ছে আপনার কোডটাকে সুন্দর করে জাস্ট সিনট্যাক্সটাকে যেখানে যেখানে প্যারাগ্রাফ দেওয়ার, যেখানে যেখানে ট্যাব দেওয়ার, সেই জিনিসগুলো আমরা তো লেখার সময় নরমালি লিখে গেলাম, পরে বিউটিফাইতে ক্লিক করলে সে বাকিটুক করে দেয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি ফলো করি, আপনারা যদি কখনো ভিজুয়াল স্টুডিওতে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করতে চান বা অন্য কোনো টেকনোলজিতে কাজ করতে চান, জাস্ট এক্সটেনশন জানার জন্য আপনার কিন্তু খুব বেশি যে কোন এক্সটেনশনটা আপনার লাগবে বা কোন এক্সটেনশনটা নিয়ে আপনার না হলে হবে না, এই জিনিসগুলো জন্য খুব বেশি ঘাটাঘাটি করা লাগে না। ধরেন আমি HTML এ কাজ করব, আমি HTML লিখে এখানে সার্চ দিলাম, দেখেন দেখেন এখানে HTML এর জন্য যত ধরনের এক্সটেনশন অ্যাভেলেবল আছে ওগুলো কিন্তু সাথে চলে আসবে। ধরেন আমি এই যে CSS সাপোর্ট, HTML ট্যাগস ইনক্লুড, আমি এই জিনিসগুলো ইনস্টল করে রাখি, ঠিক আছে? HTML CSS সাপোর্ট, HTML স্নিপেটস, এই দুটো আমি ইনস্টল করলাম। আপনাদের কি এখন পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন এই যে এক্সটেনশন গুলো ইনস্টল করলাম সেটার মজাটা দেখি। আমরা যদি মাই ফার্স্ট ওয়েব পেজ HTML এ যাই, এরপরে আমি এখানে F1 ক্লিক করলে বিউটিফাই ফাইলের একটা অপশন আসে। আচ্ছা, সে অলরেডি HTML বিউটিফাইড হয়ে আছে, এই জন্য সে করতেছে না। আমি যদি সেভ দেই, ঠিক আছে। এখানে যেটা হবে, আমি যদি এখন কিছু ধরেন HTML এর ট্যাগ ইউজ করি একটা, আমি ধরেন HTML দিলাম, এই যে যখন আমি কোনো ট্যাগ ইউজ করব বা যখন এই যে পি দিব, এই পিও একটা HTML এর ট্যাগ, সে সাথে সাথে কিন্তু এই যে এন ট্যাগটা সহ করে দিচ্ছে। সি, আচ্ছা, তো এখানে ছিলাম আমরা। এখন যে দেখি আমরা যদি আমাদের ওয়েব পেজটাতে যাই, আমরা যদি আমাদের ওয়েব পেজটা ওপেন করি, এখানে সবগুলোকে এক লাইন থেকে আমরা আলাদা আলাদা লাইন নিলাম, কিন্তু এখন এখানে আমাদের কোনটা হেডিং, কোনটা প্যারাগ্রাফ, কোনটা টাইটেল, এই জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। এই জিনিসগুলো বোঝানোর জন্য HTML এর কিছু প্রিডিফাইন্ড ট্যাগ আছে। সেটার জন্য আমরা যদি W3 স্কুলে যাই, জিনিসগুলো আমি জাস্ট আপনাদেরকে এমন ভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা নিজেরাও সেইভাবে খুঁজে বের করতে পারেন কোনটা জানার জন্য কোথায় যাওয়া লাগে, কিভাবে কাজ করা লাগে। সো এখানে একটা HTML এক্সাম্পল আছে, এখানে ট্রাই ইট ইউরসেলফ দিলে আপনি এই জায়গাতে যেভাবে লিখবেন সেটা অনলাইন এডিটর এটা হিসেবে কাজ করবে। সো ফর এক্সাম্পল এইটাকে আমরা জাস্ট কপি করে যদি আমাদের এডিটরে নিয়ে যাই, এই পেজটা আমাদের পেজ হিসেবে যদি আমরা ইউজ করতে চাই, এটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। ফার্স্টে এটা কিভাবে কাজ করে ওইটা দেখে তারপরে এক্সপ্লেন করছি। এখন যদি আমাদের এখানে যাই, তাহলে ওইখানে যে পেজটা দেখা যাচ্ছিল সেটা চলে এসেছে। ওকে, তো এখন যেটা হচ্ছে এখানে দেখেন ডক টাইপ HTML, এটা হচ্ছে এটার মানে হচ্ছে যে এটা বাই ডিফল্ট সে HTML হিসেবেই নেয়। তারপরও আমরা যখন ডক টাইপ HTML ট্যাগটা দেই, তখন এটাকে জাস্ট একটু স্পেসিফিক ভাবে বলে দেওয়া যে এই পেজটাকে সে যাতে HTML হিসেবে রেন্ডার করে।
আচ্ছা, তারপরে যে HTML এরটা HTML শুরু এবং HTML এর শেষ। এটা হচ্ছে আমাদের সেই ট্যাগটা যেটা আমি তখন দেখালাম যে HTML দেওয়ার পর HTML শেষ দেখা দেয়। তো এটা হচ্ছে ওই যে মার্কআপ সিঙ্গেল মার্কআপ এর জায়গায় ডাবল মার্কআপ, এটা এন্ডিং মার্কআপ সহ, যে আমি HTML এখানে শুরু করেছি, HTML এখানে শেষ করেছি। এই HTML এর বিষয়গুলো যেটা যে HTML ট্যাগ দেওয়া লাগবে কিনা, HTML এর এই ট্যাগগুলো থাকা লাগবে কিনা, ইটস নট ম্যান্ডেটরি। কারণ হচ্ছে যখন আমি .html নিয়ে ফাইলটাকে সেভ করছি তখন কিন্তু সে সাথে সাথেই বাই ডিফল্ট এরকম কিছু ট্যাগ এটাকে সে দিয়ে দিবে। তারপর আমরা এখানে ডিফাইন করে দিলে এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা যদি এখানে আসি, এখানে আরো কিছু ট্যাগ আছে, হেড এবং বডি। হেড এবং বডিটা কি জিনিস? হেড এবং বডিটা হচ্ছে আমাদের পেজের উপরে এবং নিচে কি থাকবে সেটা। এখন উপরে বলতে কি পেজের এই উপরে? না, হেডটা বলা হয় পেজের এটারও উপরে, যখন এই জায়গাতে যখন থাকি আমরা। এই জায়গাতে কিভাবে আমরা কি চেঞ্জ করতে পারি? এই দেখেন আমাদের এখানে পেজ টাইটেল আছে। তারপর এছাড়াও আমাদের যখন আমরা কিছু পেজের যখন ধরেন কিছু পেজের মধ্যে মেটা ট্যাগ বলে একটা জিনিস থাকে, যে জিনিসগুলো এইখানে দেখা যায় না কিন্তু পেজের হেডের মধ্যে রাখা লাগে। হেড বলতে এই জিনিসটা, হেড পেজের যে উপরের পার্টটা এর মধ্যে হিডেন থাকে মেটা ট্যাগ বা চার্জারটা লাগবে। মেটা ট্যাগ গুলো যখন থাকে তখন হচ্ছে ওই মেটা ট্যাগ গুলোর বিভিন্ন ফাংশনালিটিস আছে, ওগুলো আমরা পরে ডিসকাস করবো। বাট জাস্ট আমি হেড বিষয়টা বলতে কি বোঝায় সেটা বলার জন্য বলতেছি। আর যখন আমাদের পেজে এক্সটার্নাল কোনো ফাইলের হেল্প লাগে, এক্সটার্নাল কোনো লাইব্রেরি, এক্সটার্নাল কোনো ডিজাইনের লাইব্রেরি, এক্সটার্নাল কোনো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেগুলো আমরা ইউজুয়ালি হেডের মধ্যে, ডিজাইনগুলো হেডের মধ্যে রাখি। তো সেইটা হচ্ছে হেড। এখন আমরা কারেন্টলি আমরা হেডের মধ্যে রেখেছি জাস্ট পেজ টাইটেলটা। টাইটেল হিসেবে আমি এখানে যাই লিখবো, আমি যদি এটা লিখি মাই ফার্স্ট ওয়েব পেজ, এবং আমি যদি এখন পেজটা রিফ্রেশ দেই, দেখেন টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। ইভেন এখানে আইকনটাও চেঞ্জ করা যায়, ফ্যাব আইকন নামের একটি প্রপার্টি আছে, ওইটা চেঞ্জ করলে ওইটাও হেডের মধ্যেই থাকে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের হেড, আমরা আপাতত শুধু টাইটেলটাই রাখছি। আর এরপর হচ্ছে বডি। বডি হচ্ছে আমাদের এই ফুল পেজটা, এই ফুল পেজটা বডি হিসেবে আমাদের ক্যানভাস হিসেবে থাকছে, এবং এটার মধ্যে আমরা কি কি লিখবো কি কি রাখবো সেটা পুরো আমাদের ইচ্ছা। তো H1, এরপরে H1 হচ্ছে H ফর হেডিং। H1, H2, H3 আমি যদি এভাবে দিই, আমি যদি হেডিং হচ্ছে সাইজিং এর জন্য, আমি যখন H1 দিয়ে কোনো কিছু লিখবো সে অটোমেটিক্যালি সেটাকে একটু বড় সাইজ করে বোল্ড করে শো করবে। এরপরে যদি আমি এটাকে H1 এর জায়গায় H2 দিই, তাহলে এটা জাস্ট হচ্ছে H1 এর থেকে কিছুটা ছোট করে দিবে। যদি আমরা এখানে যাই, সি এটা যতখানি বড় ছিল তার থেকে কিছুটা ছোট হয়ে গেল। এভাবে এরকম H2, H3, H4 পর্যন্ত, H4, H6 পর্যন্ত আছে। তো আমরা এটা আপাতত H1 ই রাখছি। আচ্ছা, এরপরে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের পি ফর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে আমরা যাই লিখি না কেন সে পুরোটা একটা প্যারাগ্রাফ হিসেবে শো করবে। যেমন ধরেন এখানে আপাতত এক লাইন আছে, আমি যদি আরো কিছু ডেমো লাইন নিয়ে আসি, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমি যাই কিছু লাইন কপি করার জন্য, আমার আবার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, এটা আমার দরকার নেই। এটা কপি করলাম, কপি করে আমি আমার পি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার পেজ পি ট্যাগের মধ্যে যখন দিয়েছি সে কিন্তু একদম পুরো লাইন জুড়ে নিয়েছে, আমি কিন্তু এখানে কোনো এন্টার দেইনি, কিছু দেইনি। কিন্তু সে যখন এটাকে রেন্ডার করবে, যেহেতু এটা পি ট্যাগের মধ্যে আছে, সে এটাকে প্যারাগ্রাফ হিসাবে অটোমেটিক প্যারাগ্রাফ বানিয়ে তারপরে রেন্ডার করবে। ঠিক আছে, ক্লিয়ার সোফার এইচটিএমএল ব্যাপারটা? ওকে, সো শিখে গেছেন আপনারা ওয়েব পেজ বানানো, খুব সহজ ওয়েব পেজ বানানো। তো যাদের এটা নিয়ে টেনশন ছিল তারা দেখতে পাচ্ছেন বিআর কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, বিআর বললাম ওই যে লাইন ব্রেক দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ধরেন আপনি এখানে এইভাবে আছে, আপনি চাইলেন ভিজুয়াল স্টুডিও কোডের পরে একটা লাইন ব্রেক দিবেন, তখন আমি এখানে বিআর দিয়ে দিব, তাহলে সেটা যেটা করবে যে এখানে যদি আমার আসি, এই দেখেন ভিজুয়াল স্টুডিও কোডের পরে সে একটা লাইন ব্রেক দিল। ঠিক আছে, আচ্ছা। তো এছাড়া এই সোফার যতটুকু করলাম, এ ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে?
আইকন কিভাবে চেঞ্জ করে। ফ্যাব আইকনের ব্যাপারটা হচ্ছে একটা ফ্যাব আইকনের জন্য আলাদা একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটার মধ্যে দেওয়া লাগে। চলুন আমরা W3 স্কুলের কাছে জিজ্ঞেস করে আসি। ফ্যাব আইকন এই যে এই প্রপার্টিটা যদি আমরা আমাদের হেডের মধ্যে দেই, লিংক রিলেশন থাকতেছে, এটাকে আইকন হিসেবে সে নিবে। এইচরেফ হচ্ছে ডেমো আইকন জিআইএফ, এটা এইচরেফ কি আমি আসতেছি, টাইপ কি আসে, এর কি টাইপের জিনিস থাকতেছে এখানে, এবং সাইজটা কি থাকতেছে। আইকনের ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস ইউজ করতে পারি। আইকনের যে প্রপার্টিটা, এটার মধ্যে আমরা এই কয়েকটা জিনিস প্রপার্টি, মানে আইকনের যে ট্যাগটা, লিঙ্কটা হচ্ছে আইকনের জন্য ট্যাগ, এবং লিঙ্কে আরো অনেকগুলো ট্যাগ আছে। লিঙ্কের মধ্যে এটা হচ্ছে ফর আইকন, এই জন্য আমরা রিলেশনশিপ আইকন বলে দিচ্ছি। আরএল দিয়ে রিলেশনশিপ বোঝানো হয়। লিঙ্কের যে জিনিসটা, লিঙ্কটাকে আমি এখন কিসের লিঙ্ক হিসেবে ইউজ করবো, আমি আইকনের লিঙ্ক হিসেবে ইউজ করবো। আচ্ছা, এই স্রেফটা হচ্ছে আমি কোন আইকনে এটাকে লিঙ্ক করতে চাচ্ছি। এখানে ডেমো আইকন জিআইএফ নামে একটা ফাইলের মধ্যে লিঙ্ক করা হয়েছে, যেটা আমাদের কারেন্টলি নাই, কারণ আমাদের এই ফোল্ডারে, ডেস্কটপ ফোল্ডারে আমি কাজ করছি, ডেস্কটপ ফোল্ডারে ডেমো আইকন জিআইএফ বলে কোনো ফাইল নাই। তো আমি যদি এখানে একটা র্যান্ডম আইকন আনতে চাই, ধরেন আমি একটা ডেমো আইকন ডাউনলোড, তো আমি ইমেজেসে গেলাম, এখান থেকে জাস্ট সেভ, সরি সরি সরি, এটা জাস্ট লিংক দরকার ছিল না, এটাকে সেভ ইমেজেস দিয়ে আমার, ওটা কোন জায়গায় আছে, ডেস্কটপে আছে, আমি পিএনজি হিসেবে রাখলাম। এটার নাম আমি নেই। তো এখন যেটা করব, আমি যদি এখানে এই নামটার বদলে আমি জাস্ট এই নামটা বলে দিলাম, ডট পিএনজি। ফরম্যাটটা বলে দেওয়া লাগবে, কারণ সে ফাইলটাকে ফাইলের ফুল নেম দিয়ে সার্চ করে। যখন আমি এইচরেফ বলে একটা ফাইলের লিংক দিয়ে দিব, সে তার ওটা ফুল নেম দিয়ে সার্চ করবে। যদি আমি পিএনজিটা না বলে দিই, সেই ফাইলটাকে খুঁজে পাবে না। টাইপ ইমেজেস জিএফ, এটা অপশনাল একটা প্রপার্টি, আপনি এটা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, সমস্যা নেই। সাইজটা অপশনাল, যদি সাইজটা দেন তাহলে সে ওই অনুযায়ী সাইজে লোড করবে, না হলে এই আইকনের ক্ষেত্রে সাইজটা যদি না দেওয়া থাকে, সরি, আইকনের ক্ষেত্রে সাইজটা আসলে ম্যান্ডেটরি, অন্যান্য ইমেজের ক্ষেত্রে সাইজটা অপশনাল। যখন আপনি সাইজটাকে স্পেসিফাই করে দিয়ে যাবেন, তখন আপনি বলে দিবেন, ঠিক আছে। তো আমি যে এখন যদি সেভ করি, সেভ করে যদি পেজটাকে লোড করি, দেখেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে নিই, বেটার। আচ্ছা, তো সোফার আমাদের এখানে কিছু করা নেই। আমি দেখি এটাকে একটু বিউটিফাই করা যায় কিনা। এই যে যখন আমি বিউটিফাই F1 এ ক্লিক করলে বিউটিফাই এক্সটেনশনটা এনেবল হয়। তারপর যখন আমি বিউটিফাইতে ক্লিক করলাম, সেই জিনিসটাকে একটু আমার জন্য, যাতে আমি এখানে কোনখানে কি আছে সেই জিনিসটা, বা সব হেড একসাথে সব আলাদা করে মাঝখানে প্যারাগ্রাফ করে ট্যাব দেওয়া, ঠিক আছে। এই বিয়ার আমাদের আপাতত লাগবে না, আমি এটাকে বাদ দিলাম। ইভেন এই দেখেন, আমি যে একটা ট্যাগ দিলাম, এটা যে ক্লোজ করলাম না, সেই জন্য যে একটা ভুল হয়ে আছে, সেটার কারণে কিন্তু সে এখানে একটা ইরর রেড মার্ক দেখাচ্ছে, এবং এইখানে জিনিসটা অন্যভাবে আছে, যেভাবে এতক্ষণ ছিল না। তো এই জিনিসগুলো আমাদের এই আইডি ইউজ করাতে এই সুবিধাগুলো আমরা পাই, এবং এই এক্সটেনশন গুলো বিউটিফাই বা অন্য যে এক্সটেনশন গুলো থাকে, এগুলো এক একটা এক্সটেনশন আমাদের এরকম টাইপ কিছু সুবিধা দিয়ে রাখে। আচ্ছা, আমি জাস্ট বেসিক্যালি একটু ভিজুয়াল স্টুডিওর ইন্টারফেসটা নিয়ে একটু কথা বলি। এখানে আপনি এক্সপ্লোরে ক্লিক করলে আপনি কি কি ফাইল ওপেন করে রেখেছেন সেই লিস্টটা পাবেন। কারেন্টলি আমরা একটাই ফাইল রেখেছি। এখানে ইজিলি কোনো ফোল্ডার ওপেন রাখলে ফোল্ডারের ট্রি স্ট্রাকচারটা দেখা যায় এখানে। সার্চের মধ্যে হচ্ছে আপনি পুরা আপনার যতগুলো ফাইল নিয়ে কাজ করবেন, যদি মাল্টিপল ফাইল থাকে বা সিঙ্গেল ফাইল থাকে, যেটা লিখে সার্চ করবেন, এখানে সবগুলো ফাইলের মধ্যে থেকে সে সার্চ করে নিয়ে আসবে।
এটা আপাতত দরকার নেই। এটা হচ্ছে সোর্স কন্ট্রোলের জন্য কাজে লাগে। সোর্স কন্ট্রোল বলতে বোঝায় যদি আমরা কোনো সোর্স কন্ট্রোল সফটওয়্যার ইউজ করি বা সোর্স কন্ট্রোল টেকনোলজি ইউজ করি যেমন GitHub বা অন্য কিছু, ওইটার সাথে কানেক্ট করার কিছু ডকুমেন্ট সেটিংস এর ক্রেডেনশিয়াল ব্যাপার আছে, ওইটা আমাদের এখন দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে যদি আমাদের কোনো আপাতত আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য রানিং এর কোনো কিছু নেই। বাট অনেক সময় যদি কেউ যখন মোবাইল ডেভেলপমেন্ট বা অন্য কোনো টেকনোলজি কাজ করে যেটার মধ্যে কোডটাকে বিল্ড করা লাগে, রান করা লাগে, তখনই রানিং এটা এর তো এক্সটেনশন আমরা ফার্স্টই রেখেছি। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়, ভিএস কোডটাকে একটু জুম করতে হবে। আচ্ছা, 1 মিনিট তাহলে, জাস্ট তাহলে একটা টাইম দেন, আমি জাস্ট সেট করে নিচ্ছি। আচ্ছা, এখন সবাই দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিওটা? যদি লাগে আমি আরেকটু জুম করে দিচ্ছি। ঠিক আছে, সো এখানে তাহলে এই পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটটা কি হলো দেখি একটু। এখন যেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এখানে এটার মধ্যে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে, এবং আমরা কিছুটা হচ্ছে HTML এর যে ফিক্সড কিছু মার্কআপ আছে সেই মার্কআপ গুলো দিয়ে কিভাবে এটাকে ডিজাইন গুলো চেঞ্জ করা যায় সেটা দেখলাম, টেক্সট গুলো দেওয়া এবং টেক্সট গুলোর মার্কআপের ডিজাইন কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখলাম। এখন ব্যাপারটা হচ্ছে যদি আমরা আমাদের ইচ্ছা মতন কিছু কাস্টম ডিজাইন চেঞ্জিং এর ব্যাপারটা করতে চাই, যেমন ধরেন আমি চাচ্ছি হেডিং এর কালারটা লাল হবে, এই প্যারাগ্রাফের পিছনে একটা সবুজ রং থাকবে, প্যারাগ্রাফটার এই দুই পুরো এরিয়াটার আশেপাশে কিছু মার্জিন থাকবে, সেই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি এগুলো নিয়ে আমরা এখন একটু দেখবো। এগুলোর জন্য আমাদের যেটা ইউজ করব সেটা হচ্ছে সিএসএস। সিএসএস এর কাজ হচ্ছে ওয়েবসাইট যদি বলবো যে ওয়েবসাইট যদি নর্মাল ওয়েবসাইটটাকে সাজানো ওয়েবসাইটটাকে সাজানোটার কাজ হচ্ছে মেইনলি সিএসএস। একটা ওয়েবসাইট দেখতে কতটা সুন্দর হয়, কতটা বিউটি, কতটা রেসপন্সিভ থাকে, কতটা কালারফুল থাকে বা কতটা ভাইব্রেন্ট থাকে, সেই জিনিসগুলো পুরোপুরি ডিপেন্ড করে সিএসএস এর উপর, কিভাবে সিএসএস টা ইউজ করা হয়।
এবং সিএসএস আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা হচ্ছে, ধরেন আমি এখন H1 ট্যাগের মধ্যে এটাকে আমি রেড করে দিব। জাস্ট এখানে সিএসএস এর ট্যাগলাইন হচ্ছে স্টাইল, স্টাইল দিলাম। স্টাইল দেওয়ার পরে এখানে ভিতরে এই ট্যাগের ভিতরে আমি বেশ কিছু জিনিস, এই দেখেন আমার কাছে অলরেডি সাজেশন এসে পড়েছে। এটা হচ্ছে আমি HTML এক্সটেনশনটা ইনস্টল করার কারণে এখানে অনেকগুলো সাজেশন এসেছে। তো আমি ধরেন এখানে আমি দিলাম কালার ইকুয়াল, কালার আমি দিলাম রেড। এভাবে কিছু প্রিডিফাইন্ড কালার ইউজ করা যায়, অথবা আপনি ইন্টারনেট থেকে যে কোনো কালার কোড, কালার সার্চ দিয়ে আপনি নিজের কাস্টম কালারও দিতে পারবেন। এভাবে যদি আমি কালার দিই, কালারটা বলে যে আমি ফন্ট কালার কি দিব, এটার উপর ফন্ট কালার বা কালারটা হচ্ছে সেম জিনিস। কালারটা অ্যাকচুয়ালি ফন্ট কালারকে রেফারেন্স করে। তো আমি যদি এখন গিয়ে রিফ্রেশ করি, দেখেন আমার হেডিংটা কিন্তু রেড কালার হয়ে গেছে। ঠিক আছে? তো এছাড়াও আমি যদি আরো কিছু ডিজাইন দিতে চাই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম ধরেন এই যে aqua, অটোমেটিক রেফারেন্স থেকে পেলাম, সাজেশন থেকে। সো আমার এখানে তাহলে ব্যাকগ্রাউন্ডটা aqua হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? একইভাবে আমরা চাইলে প্যারাগ্রাফের মধ্যেও কিছু ডিজাইন চেঞ্জ করতে পারি। ডিজাইনটা কোন জায়গায় লিখছি আমি, সেটা হচ্ছে আমার যেখানে আমি মার্কআপটা স্টার্ট করেছি, মার্কআপের ভিতরে আমি মার্কআপটাকে দিয়ে বলে তারপরে ওভাবে মার্কআপ ভিতরে দিয়েছি যাতে পুরো মার্কআপটার মধ্যেই চেঞ্জ করে। ঠিক আছে? তো এখন ফর এক্সাম্পল আমি যা করেছি এটা ক্লিয়ার তো না এখন পর্যন্ত? ডিজাইনটা আমি জাস্ট নরমালি কালারটা চেঞ্জ করেছি, আর কিছু না। আচ্ছা, ভিএস ব্যাকগ্রাউন্ড হোয়াইট করবেন কিভাবে? একজন দিয়েছিলেন, এটা জাস্ট কিছু না, ফাইলের মধ্যে প্রেফারেন্স আছে, প্রেফারেন্সের মধ্যে কালার থিম আছে, কালার থিমের মধ্যে আপনি এখান থেকে অনেকগুলো কালার থিম আছে, ডার্ক, হোয়াইট, সেটা ইউজ করতে পারবেন। যাই হোক, তো এখন আমি পেজের মধ্যে জাস্ট কিছু আরো কিছু জিনিস অ্যাড করি। ধরেন হেডিং 1, তারপরে আমি এটাকে কপি করি পুরাটা। আমি আরো 3টা হেডিং বানানোর চেষ্টা করছি। আমার টোটাল 4টা হেডিং থাকলো পেজে, এবং আমি প্রত্যেকটা হেডিং এর মধ্যে এরকম এই ডিজাইনটা দিলাম। হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, চারটার মধ্যেই আমার এরকম ব্লু এন্ড রেড ডিজাইনটা আছে। এখন মনে করেন আপনি একটা চিন্তা করলেন যে না, আমি আমার হেডিং এর স্টাইল এরকম না, আমি আমার হেডিং এর স্টাইলটা রাখবো হচ্ছে কালার হবে aqua, ব্যাকগ্রাউন্ড হবে ব্লু। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে গিয়ে আমি কালারকে করব aqua, আর ব্যাকগ্রাউন্ড কালারকে করব রেড। রাইট? তো এটা আমি আবার এখন সব জায়গায় কপি পেস্ট করি। এখন যদি আমি একটু চেক করতে যাই, জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি আবার চেঞ্জ করতে চাই কোনো কিছু, তাহলে আবার আমার এখানে সব জায়গায় কপি পেস্ট করা লাগবে। এই বারবার যখন আমি কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছি একটা স্পেসিফিক জিনিসের, যে আমার এই পেজের মধ্যে একটা জিনিস অনেকবার আছে এবং আমি ওই অনেকবারের মধ্যেই একই টাইপ একটা ডিজাইন রাখতে চাচ্ছি, আমার হেডিং 1টা আমার সব জায়গায় একই টাইপের থাকবে, এবং হেডিং 1 এর মধ্যে মনে করেন আমি এটা যে রাখাই লাগবে এমন কোনো কথা নেই, আমি বলছি যে এটা আমার এই পেজের মধ্যে থাকবে। হেডিং 1 আমার পেজে 4বার থাকবে এবং 4বারই আমি একই টাইপের রাখতে চাই। তো তো আমি এটার মধ্যে কি কি ডিজাইন এই যে রাখবো ওভাবে রাখতে চাই। এখন এখানে খালি কালার, ব্যাকগ্রাউন্ড করা আছে, মার্জিন চেঞ্জ করতে পারি, প্যাডিং চেঞ্জ করতে পারি, এগুলো করার পর এখন প্রত্যেকবার যদি বারবার করা লাগে, জিনিসটা আসলে একটু হেক্টিক এবং অবভিয়াসলি নট অপটিমাল। কারণ আমি যখন বারবার করতে নিব এটা অনেকখানি টাইম ওয়েস্ট করতেছে এবং দেখতেও অনেক বিশ্রী লাগতেছে যে বারবার একই জিনিস বারবার লেখা। এটার জন্য যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে আমি একটা স্টাইল ট্যাগ বানাতে পারি। আমি হেডিং এর পরে বানাই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। স্টাইল ট্যাগ, যে স্টাইল ট্যাগটা যেটা দেখালাম যে ভিতরে আমরা যেটা লিখেছিলাম, তো স্টাইল ট্যাগটা স্টার্ট এবং এন্ড দুইটাই থাকতে হবে। স্টাইল ট্যাগটা স্টার্ট এন্ড করে আমি বলে দিলাম H1 কে, যখন H1 এর মধ্যে সে এই স্টাইলটা H1 এ দিয়ে দাও, কালার aqua, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এই স্টাইলটা কাট করে নিলাম আমি, কাট করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিই।
ঠিক আছে, এবং এখানে আমি আর কোথাও কোনো স্টাইল দিলাম না। ওকে, এখন যেটা হবে, আমি সে যখন পেজটাকে রেন্ডার করবে সে ফার্স্টে স্টাইলে দেখবে যে কোন ট্যাগটাকে H1 দিয়ে ট্যাগ বোঝানো যাচ্ছে, কোন ট্যাগটাকে আমি কোন কালার কি স্টাইল দিতে বলেছি, সে ওই অনুযায়ী ওটার মধ্যে স্টাইলটা দিয়ে দিবে। তো আমি মনে করেন আমি এখানে বললাম যে আমি কালার এটাকে গ্রিন দিব, কালারটা গ্রিন দিব, বা টেক্সট কালারটা আমি রেড দিই, আর ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন দিই, বাংলাদেশের পতাকা। তো এটা যদি আমি দেই, সেক্ষেত্রে এখন কিন্তু আমি বারবার লিখলাম না, জাস্ট একটা জায়গায় একবার লিখলাম যেখানে বলা আছে H1 ট্যাগটাকে শো। সে যেটা করবে, পেজে যতগুলো জায়গায় H1 ট্যাগ পাবে সবগুলোর মধ্যে সে এই ডিজাইনটাকে, এই স্টাইলটাকে অ্যাপ্লাই করবে। ঠিক? কত ইজি। তো তারপরে ধরেন আমি চাচ্ছি, এখন যদি আমি বলি যে এই পুরো জিনিসটা একদম অনেক বেশি ছড়ায় আছে, আমি এটাকে একটু মাঝখানে দিব, বা আমি যদি জাস্ট এখন ধরেন আমি একবার চেঞ্জ করবো, আচ্ছা যাই হোক, হেডিংটা মনে করেন একবার চেঞ্জ করি, জাস্ট চেঞ্জ করতে হলে জাস্ট একবার একটা জায়গায় চেঞ্জ করলে আমার কাজ হয়ে যাচ্ছে, আমার কিন্তু বারবার চেঞ্জ করা লাগতেছে না। এরপর মনে করেন আমি বলতে চাইলাম যে এই পুরো বডিটা যাতে একটু মার্জিন পায় বাম পাশে, তাহলে আমি এখানে জাস্ট বলে দিব যে বডি, যদিও এখন আপনারা বলতে পারেন যে বডি তো আমার পেজে একবারই আছে, আমি চাইলে বডি এটার ভিতরে এই আইকনের মার্কার ভিতরে তো লিখতে পারি, অবভিয়াসলি আমি পারি, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আমার সব স্টাইলিং গুলো একসাথে এক জায়গায় থাকবে, তাহলে জিনিসটা কোডটা আমার দেখতে সুন্দর থাকে এবং এটা অন্য জনের জন্য রিডেবল থাকে। যখন আপনি কোডিং করতে যাবেন, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোডটা এমন ভাবে লেখা যাতে এটা অন্য কোডারদের কাছেও রিডেবল থাকে। কারণ আপনার কোড আপনি সবসময় কাজ করবেন এমন কোনো কথা নেই, এই কোডটা পরে ট্রান্সফার হতে পারে অন্য কারো কাছে, আপনার সাথে কোনো ইনস্ট্যান্ট অ্যাড হতে পারে, সবাই যদি কোডটা পড়তে পারে, কোডটাকে ওভাবে রিডেবল রাখা, এটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। তো আমি ধরেন আমি বললাম বডির মধ্যে আমি দিব মার্জিন লেফট দিব 20 পিক্সেল, আর ধরেন মার্জিন রাইটে দিব 20 পিক্সেল। তাহলে কি হচ্ছে, আমি যদি এখন পেজটাকে লোড করি, দেখেন দুই পাশ থেকে সে 20 পিক্সেল করে মার্জিন নিয়ে নিচ্ছে। সো ফার ক্লিয়ার? আচ্ছা, অনেকেই বলতেছেন যে বেসিক জিনিসগুলো অনেকেই পিএইচপিটা মেইনলি ফোকাস করতে যাচ্ছেন। আমরা কিন্তু বলেছিলাম ফার্স্টে এই ক্লাসের শুরুতে যে আমরা লাস্ট দিন ইন্ট্রোডাকশনে দেখেছি অনেকেই আছে যারা একদম ফুল নিউ আছেন, তো তাদের জন্য আমরা জাস্ট একটা ক্লাস রাখতেছি যে এইচটিএমএল এন্ড সিএসএস বুটস্ট্র্যাপের জন্য। আজকের ক্লাসে আমরা এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলবো, পিএইচপিটা আমরা নেক্সট ক্লাস থেকে ফুল অন শুরু করব, যাতে, কারণ অনেকেই আছেন যারা একদম নতুন, এবং অবভিয়াসলি আপনারা হ্যাঁ ইউটিউব থেকে ডাব্লিউটি স্কুলস থেকে আপনারা জিনিসগুলো দেখে নিতে পারবেন। তারপরও এখানে দেখলে যেটা আপনাদের জন্য সুবিধা হচ্ছে যে আপনারা আমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করে নিতে পারতেছেন। আর একটা ক্লাস আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে অন্যদের জন্য, যেটা পিএইচপির জন্য পড়ে। তো আমরা জাস্ট একটা ক্লাস রাখতেছি জাস্ট এইচটিএমএল এর জন্য, এরপর থেকে আমরা ফুল অন পিএইচপি তে যাবো, আমরা এইচটিএমএল এর বেসিক নিয়ে ওইভাবে কথা বলবো না। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বেসিক্যালি সিএসএস এর স্ট্রাকচার এবং এইচটিএমএল সিএসএস এর স্ট্রাকচার। আমি আরেকবার বিউটিফাই করে নিই জিনিসটাকে। এই যে জিনিসটা কিন্তু সুন্দরভাবে বিউটিফাই ফাংশন এক্সটেনশনটা আমাকে জিনিসটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তো এরপরে এটা হচ্ছে সিএসএস এর বেসিক স্ট্রাকচার, যেভাবে আমরা মার্জিন চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, কিছু প্যাডিং দিতে পারি, তারপর টেক্সটকে সেন্টারাইজ করা যায়, টেক্সটকে আরো অনেক কিছু টেক্সটের মধ্যে অল ক্যাপস
স্মল, এই জিনিসগুলো করা যায়, এরকম অনেক কিছু আছে। এই জিনিসগুলো আপনারা যখন সিএসএস নিয়ে আরো ঘাটাঘাটি করবেন বা আমরা যখন সামনে কাজ করতে দিব, তখন আমরা যখন ইউজ করব তখন জিনিসগুলো দেখাই দিতে পারবো। কারণ এখন তো মোটামুটি জিনিসটা আমি যেটা চাচ্ছিলাম যে স্ট্রাকচারটা সম্পর্কে যদি আইডিয়া থাকে, তারপরে যদি অন্য কোনো প্রপার্টি, যেমন এখন ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ইউজ করেছি, এরপরে যদি আমি এখানে মার্জিন টপ ইউজ করি, সেটা আপনারা বুঝবেন এটা কি জিনিস, মানে বা যদি না বুঝেন তখন আপনাদের ওটা অতটা সমস্যা হবে না বোঝার জন্য, কারণ আপনারা এই জিনিসটাতে ইউজ টু হয়ে থাকবেন যে এইভাবে প্রপার্টিটা লেখা হয় এবং এইভাবে ট্যাগটা বলে দেওয়া হয়। ঠিক আছে? তো তো আমরা এইখানে সব ধরনের ট্যাগিং এবং সব ধরনের প্রপার্টি নিয়ে যাব না, কারণ এটা আসলে সম্ভব না এই সবগুলো নিয়ে দেখানো। এই জিনিসগুলো অনেকটাই কাজ করতে করতে যখন যেটা দরকার হয় ওই অনুযায়ী ওই প্রপার্টি গুলো দেখা যায়, বাট আমাদের যা স্ট্রাকচার গুলো, যে যে কোন ভাবে কি জিনিসগুলো করা যায় সেই জিনিসগুলো আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হতে পারে যে আচ্ছা, এরপরে আরেকটা বিষয় থাকতেছে, ধরেন আমার এখানে এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমি এখন আরো কয়েকটা প্যারাগ্রাফ যদি নিয়ে আসতে চাই, ধরেন আমরা এখানে কিছু এখানে যদি ভিজুয়াল স্টুডিও কোড নিয়ে কথা বলা হয়েছে, আমি এখানে এটা হেডিংটা চেঞ্জ করে ভিজুয়াল স্টুডিও কোড লিখে দিই। এরপর এটা ধরেন আমি সাবলাইম টেক্সট বলি। তারপর এটায় ধরেন আমি পিএইচপি স্টর্ম দিই হেডিং, জাস্ট টেক্সট চেঞ্জ করছি আর কিছুই না। তারপরেরটায় আমি ধরেন দিলাম কি নোটপ্যাড প্লাস প্লাস, এবং ধরেন আমি প্রত্যেকটা থেকে প্রত্যেকটার একটা করে যদি প্যারাগ্রাফ নিয়ে আসি, জাস্ট কিছু টেক্সট নিয়ে আসি আর কিছু না। আচ্ছা, পিএইচপি স্টর্ম একটা সাবলাইমে দিচ্ছি না। আচ্ছা, নোটপ্যাডটা বাদ দিই, ওটা তো মোটামুটি জিনিসটা আইডিয়া তো বুঝতে পেরেছেন। তো এখন আমি পরপর আমি একটু পি এর মধ্যে একটু ডিজাইন দিয়ে দিই। হ্যাঁ, যদি আমি আমাদের পেজটাকে একটু দেখি, ঠিক আছে, কেন কি হচ্ছে সোফার সবার সব ক্লিয়ার। এন্ড আমাদের হেডিংটাও একটু বেশি বড় লাগতেছে, আমি যদি হেডিং 1 এর বদলে হেডিং 2 টা ইউজ করি আমার পেজটা দেখতে একটু সুন্দর লাগবে। আচ্ছা, এখানে একটা শর্টকাট দেখিয়ে দিই আপনাদের। এই ধরেন আমি কন্ট্রোল ডি দিলে কিন্তু এই যে আরেকটা হেডিং ওয়ান সিলেক্ট হয়ে যাচ্ছে, যে জিনিসটা সিলেক্ট করা থাকবে কন্ট্রোল ডি ডি দিয়ে আমি সেম জিনিসটা সব জায়গায় সিলেক্ট করতে পারবো পুরো পেজের মধ্যে। এসকেপ দিলেই আবার, সরি, এসকেপ দিলেই জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। আমার সবগুলো হেডিং ওয়ানকে আমি হেডিং 2 বানালাম। এখন যদি আমি পেজটা দেখি, আচ্ছা, ডিজাইনটা চলে গিয়েছে, কারণ আমি বলে দিয়েছিলাম ডিজাইনকে সে হেডিং 1 এর মধ্যে চেঞ্জ করবে, কিন্তু এখন যেহেতু সব হেডিং 2 হয়ে গেছে সে কিন্তু আর হেডিং 1 পাচ্ছে না। তো আমি হেডিং 2 এর মধ্যে যে সেম ডিজাইনটা হেডিং 2 এর জন্য দেই। এখন আবার যদি রিফ্রেশ করি, ডিজাইনটা পেয়ে গেল। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি চাই যে শুধু আমার যে ভিজুয়াল স্টুডিও কোডের যে প্যারাগ্রাফটা ওইটা ব্লু কালার থাকবে, বাকি সবগুলো ব্ল্যাক কালারই থাকবে, কালারটা চেঞ্জ হবে না। এক্সকিউজ মি,
সরি। তো এটার জন্য যেটা করতে হবে, আমার এই একটা যে প্যারাগ্রাফটাকে আমি আলাদা করতে চাচ্ছি স্পেসিফিক ভাবে, সেটাকে একটা আলাদা আইডি বলে দিতে হবে। তো আমি এখানে যখন মার্কআপটা ডিক্লেয়ার করেছি, তখন আমি সাথে হবে যদি একটা আইডি বলে দিই, যে তার আইডি হবে ভিএস কোড, যে কোনো আইডি হতে পারে সেটা, ভিএস কোড প্যারা, নাম দিলাম আমি ভিএস কোড প্যারা। তারপরে আমি সিএসএস এর মধ্যে গিয়ে বললাম যে সে যখন ভিএস কোড প্যারা এই আইডি কে ডিক্লেয়ার করতে হয় হ্যাশ দিয়ে। কিবোর্ডটাতে আসলে হ্যাশ বাটনটা, তো হ্যাশ দিয়ে যখন আমি হ্যাশ বললেই, হ্যাশ বলে আমি যেটা লিখবো, যখন আমি নর্মালি কিছু একটা লিখতেছি, যে এখানে যখন h1 লিখলাম বা বডি লিখ h2 লিখলাম বডি লিখলাম, যখন নর্মালি কোনো কিছু লেখা হয় তখন সে এই নামের ট্যাগ কে খোঁজে। যখন আমি হ্যাশ দিয়ে লিখবো তখন সে এই নামের আইডি কে খুঁজবে। তো আমি বললাম ভিএস কোড প্যারা যেটা হবে, যেই যার আইডি তার কালার রয়্যাল ব্লু করে দাও। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে ভিএস কোড প্যারাটাও রয়্যাল ব্লু হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমি বললাম যে আচ্ছা তাহলে তো ভালো কথা, আমি তাহলে পরের যে কোনো আমি আইডিটা অন্য কোথাও দেই, তাহলে ওইটাকেও সে সেম ভাবে মডিফাই করবে। কারণ আমি সাবলাইম টেক্সটে পি তো আমি বললাম যে সে এই কাজটা যাতে করে। যদি আমি রিফ্রেশ দেই তাহলে কি হলো, তাহলে দেখেন সাবলাইম টেক্সটেরটাও এটা ইয়া হয়ে গেল, যে সে যখন এইভাবে পুরাটা যেখানে যেখানে সে আইডিটা পাচ্ছে সে ওটাকে ব্লু করে দিচ্ছে, কালারটা চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু আইডি জিনিসটা শুড বি ইউনিক। আইডি জিনিসটা একই আইডি দুইটা প্যারাগ্রাফে বা দুইটা জায়গায় ইউজ করা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর না। কারণ হচ্ছে যখন এখন সিএসএস এর জন্য আসলে সিএসএস অতটা রেস্ট্রিকশন দেয় না, কিন্তু পরবর্তীতে যখন আমরা অন্য কোনো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো এক্সটার্নাল ফাংশন নিয়ে কাজ করব যেগুলো আইডি দিয়ে আমাদের কাজ করবে, তারা এক্সপেক্ট করে আইডিটা থাকবে ইউনিক। এবং একটা আইডিকে যখন সে দুই জায়গায় পাবে, সে শুধু প্রথমবার যখন পেয়েছে ওইটাকেই ডিলিট করবে, পরের গুলোকে ডিলিট করবে না। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাস। তো আমি যদি এটার মধ্যে ক্লাস দেই, ক্লাস ধরেন দিলাম, ক্লাসের নাম দিলাম আমি প্যারা, আইডি প্যারা। তো এই ক্লাস নেমটা আমি যত জায়গায় খুশি তত জায়গায় ইউজ করতে পারবো। তো এবং যখন আমি পরবর্তীতে অন্য কোনো ফাংশন বা অন্য কোনো কিছু এনে এটার সাথে কাজ করব, তখন সে যখন আমি বলবো যে এই ক্লাস নেমের মধ্যে তুমি মডিফাই করো বা এই ক্লাস নেমটা যেখানে আছে ওখানে তুমি এই জিনিসটা ইনসার্ট করো বা এই কিছু একটা করো, তখন সে কিন্তু কোনো সমস্যা করবে না। এই জিনিসটা আইডিতে অন্যান্য কেসে করে, যেটা হচ্ছে যে বিভিন্ন একটা আইডি বারবার থাকলে সে প্রথম আইডিটাকে শুধু নেয়, কারণ আইডিটা ইউনিক হবে সেভাবে ইয়া করে। এবং যেটা বলতেছিলাম যে এখানে যেহেতু কিছু কোন ভাবে ওকে সিএসএস এর মধ্যে নামগুলো চিনানোর জন্য কিছু আলাদা করে ব্যাপার করা লাগে, যেমন ভিএস কোড প্যারা মানে আইডি বোঝানোর জন্য হ্যাশ দেওয়া লাগলো, ট্যাগ বোঝানোর জন্য কিছু দেওয়া লাগলো না, ক্লাসের জন্য ডট দেওয়া লাগে। আমি যদি এখানে ক্লাসের নাম যদি ক্লাস তো থাকবে না, জাস্ট এখানে যদি বলি আমি কালারটা অন্য কিছু দিই, কালার কিন্তু এখানে যা যা আসতেছে ওগুলোই যে ইউজ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আপনি যদি বলেন যে আপনার কাস্টম কালার কোড ইউজ করবে, সেভাবেও কাস্টম করতে হবে, এরকম সমস্যা নেই। আমি জাস্ট দেখানোর জন্য নরমাল যে কালার গুলো আসতেছে ওভাবেই দেখাই দিচ্ছি। যদি পেজটাকে রিফ্রেশ দেই, এই যে সো সো একটা না অনেকখানি কাজ করলাম। এখানে কি কোনো কিছু ক্লিয়ার সবার এখন পর্যন্ত যা যা হয়েছে? আচ্ছা, কখন আইডি আর কখন ক্লাস নিতে হয়? আচ্ছা, আইডিটা হচ্ছে আইডি আর ক্লাসের ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি যখন আপনি আইডিটা ইউনিক, আপনি একটা এলিমেন্টের মধ্যে যে আইডি ইউজ করবেন ওই আইডিটা অন্য কোথাও ইউজ করবেন না। কারণ হচ্ছে সিএসএস চিনতেছে আমি যখন আইডি বলে দিচ্ছি সে যত জায়গায় আইডি পাচ্ছে কাজ করতেছে, সমস্যা নেই। কিন্তু অন্যান্য সময় যখন আমি কোনো লুপে কাজ করব বা অন্য কোনো এক্সটার্নাল ফাংশন দিয়ে যখন আমাদের যেটা করা লাগে, পিএইচপি করতে গেলে আপনার জিনিসটা দেখবেন যখন পিএইচপির দিকে যাব, যখন এক্সটার্নাল কোনো স্ক্রিপ্ট বা এক্সটার্নাল কোনো টেকনোলজি আমার এই এইচটিএমএল ফাইলটাকে অ্যাক্সেস করে,
তখন সে যখন আমি যখন তাকে বলি যে এই আইডিটার মধ্যে গিয়ে এই কাজটা করো, সে ওই আইডি একটা বার নিবে। সে যদি এই পেজে যদি 10 বার ওই আইডি দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করা থাকে, সে শুধু প্রথমটা নিবে, কারণ সে এক্সপেক্ট করে থাকে আইডিটা ইউনিক থাকবে। কিন্তু ক্লাসের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। আমি যদি তাকে বলে দিই এই ক্লাসের মধ্যে এই ক্লাস নেম যার মধ্যে আছে তার মধ্যে এই কাজটা করো, সে পেজে গিয়ে খুঁজবে কতবার ওই ক্লাস নেমটা আছে এবং ততবার সে কাজটা করবে। কিন্তু আইডির ক্ষেত্রে আইডিটা ইউজুয়ালি এক্সটার্নাল স্ক্রিপ্ট বা এক্সটার্নাল যত টেকনোলজি আমাদের পেজকে অ্যাক্সেস করে তারা জাস্ট একবার নেয়। ক্লিয়ার হয়েছে আইডির ব্যাপারটা? সৈকত সাহেব আপনি মেসেজ দিয়েছিলেন, মিস্টার সৈকত। ইয়েস, সো বেসিক্যালি এটাই আইডিয়ার ক্লাসের ব্যাপারটা। আচ্ছা, তো আমি আরেকবার এটাকে বিউটিফাই করি। F1 বিউটিফাই ফাইল, জিনিসটাকে একটু জাস্ট সুন্দর করে রাখা, ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় যেটা আমাদের রেসপন্সিভ স্ক্রিনের ব্যাপারে যদি আমরা আসি, ক্লাস কি ডিজাইন করে? হ্যাঁ, ক্লাস ডিজাইন ছাড়া অন্য অনেক জায়গায় ব্যবহার করা হয়, আইডিও ডিজাইন ছাড়া অন্য অনেক জায়গায় ব্যবহার করা হয়। আইডি আর ক্লাস এই দুইটা জিনিসই হচ্ছে আপনাদের যে এই পুরো বডির মধ্যে কোন এলিমেন্টের মধ্যে কোনো কাজ করা লাগবে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য। আমার এই আইডিটার মধ্যে হয়তো কাজও করা লাগতে পারে, অথবা আমি হয়তো ডাইনামিক্যালি পরবর্তীতে কোনো বাটন ক্লিক করলে এটার মধ্যে আরো এলিমেন্ট অ্যাড হবে, বা এই টাইপ কিছু করতে চাই, এরকম কিছু হইতে পারে। তো ওই জিনিসগুলো তখন আমরা ওই আইডি বা ক্লাস দিয়ে বলে দিই। যখন মাল্টিপল ডিভিশনের মাল্টিপল সেকশনের মধ্যে একসাথে কাজ করা লাগে একটা অ্যাকশন দিয়ে, তখন ক্লাস ইউজ করা হয়। যখন একটার মধ্যে করা যায় তখন আইডি দিয়েও কাজ করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় যেটা, যদি আমি ধরেন এটার মধ্যে একটা ইমেজ নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি একটা র্যান্ডম ইমেজ ডাউনলোড করি, ধরেন ইমেজ লিখে সার্চ দিলাম, তো আমি ইমেজ দেওয়ার জন্য আমরা তো এতক্ষণ যখন টেক্সট নিয়ে কাজ করেছি, ইমেজ শো করার জন্য আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আইএমডি একটা ট্যাগ আছে। আইএমডি ট্যাগ দিলে সে আমাদেরকে ইমেজ নিয়ে আসে, ঠিক আছে? আরো যদি ক্লিয়ার ভাবে জিনিসটা ইয়ে করা যায়, এবং আইএমডিটার মধ্যে এখানে আমাদের বলে দেওয়া লাগে ইমেজটা কোন জায়গায় হবে। এখানে যদি আমি ইমেজটা কি ফরম্যাটে ছিল এটাও দেওয়া লাগবে। আচ্ছা, আমি একটু এক্সটেনশনটাকে ভিউয়ের ব্যাপারটা করে নিই, এখানে এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। জেপিজিতে আছে এক্সটেনশনটা লাগতেছে এই কারণে, কারণ নাইলে সে ফাইলটা খুঁজে পাবে না। যদি আমি এই নামে দেই শুধু, সে ফাইলটা খুঁজে পাবে না। তো ইমেজ সোর্স এটা হচ্ছে, ইমেজের মধ্যে যেহেতু মাঝখানে বড় কিছু করার মতো নেই, এটাকে সিঙ্গেল ইয়াতেই হয়। আমার মনে হয় এভাবেই কাজ করার কথা। ইমেজটা আসছে, কিন্তু এখানে যেটা হয়েছে ইমেজটা কিন্তু আমি কোনো সাইজ বলে দেইনি। এই কারণে সে যেটা করেছে ইমেজটাকে ফুল ইমেজটাকে এনেছে, যেটা আমার ডিজাইনের মধ্যে ঝামেলা করে দিয়েছে। মানে আমার পেজটাকে এখন বড় করে ডান দিকে বড় হয়ে গেছে, বা এদিকে বেশি ইয়া হয়ে গেছে, ইমেজটা ছোট দেখা যাচ্ছে না। তো লেটস সে আমরা ইমেজটার মধ্যে একটা সাইজ বলে দিই। ইমেজটার মধ্যে আমি ধরেন বলে দিলাম স্টাইল, সরি আমি এই ইমেজটাকে একটা আইডি দেই, ডেমো ইমেজ। তারপর আমি বলে দিই এখানে হ্যাশ ডেমো ইমেজ। আমি ধরে দিলাম উইথ, আমি দিলাম 50%। আপনি চাইলে স্পেসিফিক ভাবে হাইট উইডও দেওয়া যায়, বাট আমি আপাতত 50% দিলাম। সেক্ষেত্রে যেটা হবে যে উইথটা যখন 50% করবে, সে রেসপেক্টিভলি নিচের হাইটটাও
কমিয়ে নিয়ে আসবো ওই অনুযায়ী। আচ্ছা। এখন ধরেন এটার ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা, এখন ধরেন আমি ইন্সপেক্ট অপশনে গেলে আপনারা এখানে যখন স্ক্রিনের যদি রেসপন্সিভনেস চেক করতে চান, এই যে এখানে যখন আসতেছে তখন দেখেন এখানে সে যখন যত ছোট করতেছি আমি, সে তার ওই অনুযায়ী 50% হইতেই আছে। বা আমি যদি এখানে 50% যদি না, জিনিসটা যেটা হচ্ছে এটা কিন্তু এমন না যে যখন যেখানে ছিল ওই অনুযায়ী একটু এই জায়গাটায় হয়ে যাচ্ছে বা এটা। তো এটা যদি আমাদের হ্যান্ডেল করতে হয়, যদি আমরা সিএসএস এর রেসপন্সিভনেস নেই যেটা, বা আমি যদি এখানে ধরেন একটা ফিক্সড সাইজ দিয়ে দিই, ফিক্সড সাইজ দিলে আসলে জিনিসটা বুঝাইতে আরো সুবিধা হবে। আমি এখানে দিলাম 100 পিক্সেল আর উইডথটাই থাক শুধু। হাইট উইডথ দিলে ছবিটা ভেঙে যেতে পারে। ধরেন আমি হাইট যদি এখন দিই 10 পিক্সেল, সে আর কি 100 পিক্সেল, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সেইটাকে ম্যাচ করানোর জন্য ছবিটার মানে ছবিটাকে চাপায় ফেলবে। ছবিটা কিন্তু যতখানি ছিল তার থেকে চেপে গিয়েছে। আচ্ছা, ছবিটা আমি একটু বড় রাখি। এখানে ধরেন আমি 600 পিক্সেল বাই 300 পিক্সেল করি। হাফ করা লাগবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট র্যান্ডমলি একটা ভ্যালু দিলাম। তো 600 পিক্সেল বাই 300 পিক্সেল আছে। তো এখন যেটা হচ্ছে, আমি যদি এটাকে আমি রেসপন্সিভ দেখতে চাই, ঠিক আছে? তো এই জিনিসটা সে যখন পিক্সেলে থাকতেছে কন্ট্রোল করতেছে। সো সাইজিংটা বোঝা গেল। আচ্ছা, সো লাস্ট অফ অল আমাদের আজকে এই পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার করা লাগবে ইমেজের? আচ্ছা, যেটা দেখা যাবে 300টা কিন্তু সে একটু লম্বাতে ছোট করে দিয়েছে। আমি যদি শুধু উইডথটা দিতাম তাহলে যেটা হতো যে, কোথায় গেল এটা, এই যে সে হাইটটা তার মধ্যে ঠিক রাখতে, উইডথটা তার মতো করে ছোট করে হাইটটা ঠিক রাখতেছিল। তো ইমেজের ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে সো সিএসএস বেসিক্যালি এই, এখন যেটা হচ্ছে সিএসএস এর মধ্যে যখন আমরা, যেমন ধরেন আমি এই প্যারাগ্রাফটাকে মানে যখন আমি বডিটাকে ইয়া করেছি, এই যে এই বডিটার মধ্যে, বডিটাকে যখন আমি ডানে বামে প্যারাগ্রাফ দিতে, সরি মার্জিন, ডানে বামে মার্জিন দিতে চেয়েছি, তখন সে হচ্ছে আমাকে এভাবে আলাদা করে ডিফাইন করে দেওয়া লাগলো কতখানি মার্জিন থাকবে, কতখানি ইয়া থাকবে। তো এখন আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএসএস আর এইচটিএমএল এর বেসিক এটুকুই, এবং আমরা সিএসএস এইচটিএমএল নিয়ে পরবর্তীতে কাজ করতে করতে যখন কিছু চেঞ্জ করা লাগবে, ইমেজের সাইডে কিভাবে লিখবো, ইমেজের সাইডে কিভাবে লিখবো, এটার জন্য আপনার ইমেজের পজিশন প্রপার্টি একটা ব্যাপার আছে, পজিশন প্রপার্টিটা কিভাবে ইউজ করা যায়, সিএসএস এর পজিশন প্রপার্টিটা একটু দেখবেন। তো যদি তারপর যদি কোনো সমস্যা হয়, আমরা নেক্সট ক্লাসে আপনি আমাদের বললে আমরা দেখিয়ে দিব সিএসএস এর পজিশন প্রপার্টিটা নিয়ে। আপনি যে ইমেজের সাথে আপনি যে টেক্সটটা থাকবে ওই দুইটার পজিশনের ব্যাপারটা ম্যাচ করতে হবে, কোন পজিশনে রাখলে কিভাবে করলে সিএসএস ওটা ওভাবে শো করবে সেটার জন্য, ঠিক আছে? আর যেটা আমরা বলেছিলাম, আসলে আমরা পিএইচপি কোর্স দেখে এটার মধ্যে এইচটিএমএল সিএসএস অতটা ব্রিফে যাব না, আমরা জাস্ট বেসিক গুলো দিয়ে ইয়া করে পাবেন, ব্যাকআপ ভিডিও পাবেন, তাই না? ব্যাকআপ ভিডিও তো থাকবে ইউটিউব আর ফেসবুকে ট্রাই করবেন। আচ্ছা, এখন আমরা যেটা দিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে যখন আমরা কোনো, ধরেন পিএইচপি ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, সিএসএস ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। ফ্রেমওয়ার্ক যেটা করে, সে কিছু কিছু ক্লাস ডিটারমাইন করে রাখে, বা কিছু স্পেসিফিক টার্মস ডিটারমাইন করে দেয় যে তুমি যখন এই টার্মস গুলো ইউজ করবা তখন তোমার সিএসএস এর মধ্যে এই জিনিসগুলো হয়ে যাবে। যেমন ধরেন আমি আমাদের এইখানে বডিটাকে যখন আমি দুই পাশে মার্জিন দিতে নিলাম, আমার বলা লাগলো মার্জিন বাম পাশে এতখানি দিতে হবে, মার্জিন ডান পাশে এতখানি দিতে হবে। কারণ কি হচ্ছিল, যদি আমি কিছু না বলে দিতেছিলাম তখন সে দুই পাশেই পুরো স্ক্রিন জুড়ে থাকতেছিল। এখন এটাকে অ্যাভয়েড করার জন্য আমার কি করা লাগলো, ওই বামে এত কতখানি মার্জিন, ডানে কতখানি মার্জিন, এই জিনিসগুলো বলে দেওয়া লাগলো।
কিন্তু যদি আমরা এই জিনিসগুলোকে আরেকটু ইজি করতে চাই সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করি। বুটস্ট্র্যাপ সিএসএস এর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফ্রেমওয়ার্ক, যেটা কি করে যখন ওর কিছু টার্ম আছে যে টার্মগুলো ইউজ করলে আমরা শুধু এটা না, মানে শুধু বডির এই জিনিসটার জন্য না, সেই টার্মগুলো ইউজ করলে সে ওই টার্মগুলোর মধ্যে প্রি ডিফাইন্ড কিছু ডিজাইন দিয়ে দেয়। আমি এখন বুটস্ট্র্যাপটা আপনাদেরকে দেখিয়ে আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপ দেখার জন্য আমি যদি, যেটা আমাদের রেফারেন্স ছিল W3 স্কুলের, ওখানে গিয়ে যদি আমি বুটস্ট্র্যাপটা দেখতে চাই, এই জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে, এর কারণ যেহেতু আমরা এখানে ফুল ডিটেইলে যাচ্ছি না, এই জিনিসগুলো ইউজ করে কিভাবে নিজেরা আপনারা পরে জিনিসগুলো ডিটেইলস গুলো দেখতে পারবেন সেই জিনিসটা যাতে আপনাদের ইজি হয়। বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য বুটস্ট্র্যাপে কিছু ফিক্সড লিংক এবং স্ক্রিপ্টস আছে যেগুলো বলা হয় সিডিএন। এই সিডিএন গুলোকে আমরা আমাদের পেজের মধ্যে ইনক্লুড করব, ঠিক আছে? তাহলে এইগুলো যদি ইনক্লুড করি সেক্ষেত্রে সাথে সাথে আমাদের পেজটা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো বা বুটস্ট্র্যাপের যে টার্মগুলো সেগুলো ইউজ করার জন্য ক্যাপাবল হয়ে যাবে। তো আমাদের যেটা কিভাবে দেখেছিলাম যে লিংক এবং হেডিং গুলো ইউজ করা যায় কিভাবে, এই যে হেডিং এর মধ্যে লিংক এবং স্ক্রিপ্টস গুলো আমরা এখানে দিলাম। সো জাস্ট কপি পেস্ট করলাম আমি যে লিংক এবং স্ক্রিপ্ট। লিংক এবং স্ক্রিপ্টটা কি, লিংক করলাম যে লিংক, এই যে এটা হচ্ছে আগেরটা ছিল আইকনের জন্য, এটা হচ্ছে স্টাইল শিট। স্টাইল শিট মানে হচ্ছে এটার ভিতরে সব সিএসএস লেখা, ঠিক আছে? এবং স্ক্রিপ্ট কি, স্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের কিছু লিংকস দেওয়া আছে এখানে। জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্টে যেটা মেইনলি হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ তেমন মানে হচ্ছে আমি কোনখানে ক্লিক করলে কি হবে, বুটস্ট্র্যাপের মধ্যে সিএসএস এর মধ্যে কিছু জিনিস আছে যেমন যে আমি এখানে ক্লিক করলে ড্রপ ডাউন হবে, আমি ক্লিক করলে এটা একটু এক্সপ্যান্ড হবে। এই অ্যাকশন গুলো জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল করে। তো তো বুটস্ট্র্যাপে কিছু যে ফিক্সড টার্ম জন্য ওদের কিছু ফিক্সড টার্ম গুলো এই স্ক্রিপ্ট গুলোতে লেখা আছে। এই জন্য এই স্ক্রিপ্ট গুলো ইনক্লুড করে নিলে তারা হচ্ছে বুটস্ট্র্যাপটা কাজ করা শুরু করে। এবং বুটস্ট্র্যাপটা দুই ভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে এই লিঙ্ক গুলো ইনক্লুড করে দিয়ে, আর একটা হচ্ছে আপনি চাইলে বুটস্ট্র্যাপ এবং বুটস্ট্র্যাপের যে স্ক্রিপ্ট গুলো এই ফুল ফাইলও নামিয়ে নিতে পারবেন। এই ফাইলগুলোকে আপনি এক্সটার্নাল ফাইল হিসেবে লিঙ্ক করে দিবেন, এবং এক্সটার্নাল ফাইল কিভাবে লিঙ্ক করা যায়, কিভাবে এক্সটার্নাল ফাইল নামানো যায়, লিঙ্ক করা যায়, সেই জিনিস সবগুলোই আমরা আমাদের ফিউচার ক্লাসগুলোতে দেখিয়ে দিব। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আমরা যেহেতু বুটস্ট্র্যাপের স্টাইল ইউজ করব, আমরা এই স্টাইলটাকে বাদ দিয়ে দিই। এই স্টাইলটাকে আমরা বাদ দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমি কোনো আপাতত, আচ্ছা থাকুক এখানে যেটা আছে থাকলো, আমি কিছু চেঞ্জ করবো না। আমি যদি পেজটাকে লোড করি আপনারা দেখতে পাবেন যে, আচ্ছা, তো ডিফারেন্সটা বোঝার জন্য এখানে ফন্ট এবং কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়েছে। এই ডিফারেন্সটা যদি বোঝাতে চাই আমি আরেকটু, তো ধরেন আমি এটাকে বাদ দিলাম, এই লিঙ্কগুলো সবগুলো, এটা ওটা তো আমাদের লিঙ্ক ছিল, এই লিঙ্কগুলোকে যদি বাদ দিই আবার একবার জাস্ট দেখানোর জন্য, এটা ছিল আমাদের বেসিক পেজটা উইদাউট এনি ডিজাইন। এবং এখানে হচ্ছে যখন বুটস্ট্র্যাপটা দিব তখন সে বাই ডিফল্ট এই কয়েকটা ডিজাইন, এরকম কিছু ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে ট্যাগ গুলো ইউজ করা হয়েছে H1P, H2, H4, এই ট্যাগ গুলোর জন্য বুস্ট, আমাদের যেমন সিএসএস এর মধ্যে আমরা যেমন আলাদা করে কিছু ডিসাইড করে দিয়েছিলাম না যে এটার কালার এরকম হবে, এটার ব্যাকগ্রাউন্ড এরকম হবে, বুটস্ট্র্যাপের যেই নিজস্ব ফাইল আছে এভাবের মধ্যে তাদের নিজস্ব ভাবে ডিফাইন করা আছে H1 কি হবে, সি কি হবে, ওই অনুযায়ী এখানে ডিজাইনটা এসেছে, ঠিক আছে? সো এখন আমি কিছু বুটস্ট্র্যাপের ক্লাস দেখাই জাস্ট। এখানে ধরেন আমি এখানে হচ্ছে আমি একটা ডিভ নিই। ডিভ মানে হচ্ছে স্পেসিফিক্যালি সেকশন। সেটা হচ্ছে যে আমি এই আমার বডির এই পার্টটুকুকে একটা সেকশনে আলাদা করে ফেলতেছি। এটা এইচটিএমএল এরিয়া, এটা কোনো বুটস্ট্র্যাপের কিছু না। আমি জাস্ট বলে দিচ্ছি যে এইখানে যখন ধরেন এখন তো আমরা যেটা দেখলাম যে ডিভ ট্যাগ, H1 ট্যাগ দিয়ে আমরা একটা হেডিং এর মধ্যে ডিজাইন দিতে পারছি, পি ট্যাগ দিয়ে আমরা একটা পি এর মধ্যে ডিজাইন, প্যারাগ্রাফ ডিজাইন দিতে যাচ্ছি। হোয়াট ইফ আমাদের প্যারাগ্রাফ, হেডিং, ইমেজ এই সবগুলো নিয়ে একটা সেকশন, এই সেকশনটার মধ্যে আমরা ডিজাইন করতে যাচ্ছি, তখন আমরা ডিভ ইউজ করি। ডিভের মধ্যে অনেক কিছু, মানে পুরো পেজটাকে সেকশন ভাগ করা যায় ডিভ দিয়ে। তো আমি এখানে একটা ডিভ দিলাম, কোনো কিছুই চেঞ্জ হয়নি এখনো।
যা ছিল তাই আছে, খালি একটা ডিভ ডিক্লেয়ার করা হয়েছে, কারণ ডিভের মধ্যে আমি কোনো ডিজাইন দেইনি। তো এখন যদি আমি এখানে মার্জিন বা কিছু অ্যাড করতে চাইতাম, তাহলে আমার হয়তো কিছু এই ডিভটাকে কিভাবে স্টাইলিং করা লাগতো সেটা করা লাগতো। সেটার বদলে আমি এখন ক্লাস দিয়ে দিই এটাকে কন্টেইনার। কন্টেইনার হচ্ছে বুটস্ট্র্যাপের নিজস্ব একটা ক্লাস, যেটা জিনিসটাকে কিছুটা মার্জিন এবং কিছুটা রিডিফাইন করে দেয়। দেখেন বাম পাশে ডান পাশে সে কিন্তু কিছুটা মার্জিন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এরকম বুটস্ট্র্যাপের আরো কিছু ক্লাস আছে, জাম্বোট্রন, কন্টেইনার। তো এই ক্লাসগুলোর ব্যাপারে আপনারা এখানে বুটস্ট্র্যাপে দেখলে এই যে এখানে সব ধরনের জিনিস দেখানো যাবে। আর একটা জিনিস যেটা বুটস্ট্র্যাপের গ্রিড বেসিক, বুটস্ট্র্যাপের গ্রিড বেসিকটা নিয়ে একটু কথা বলবো। বুটস্ট্র্যাপের গ্রিড বেসিকটা হচ্ছে আমাদের যে এই ফুল পেজটা দেখতে পাচ্ছেন, ফুল পেজটাকে বুটস্ট্র্যাপ অলওয়েজ 12টা ভাগে ভাগ করে, 12টা পাশাপাশি ভাগে ভাগ করে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে করে 12টা ভাগে ভাগ করে। তো এই 12টা ভাগটাকে নিয়ে আমরা কিছু কাজ করতে পারি। ধরেন আমি বলি যে আমি এই পেজ কন্টেন্টটাকে আমার পেজের অর্ধেক জায়গায় রাখবো, আমার পেজের 1/3 রাখবো, 1/3 জায়গা নিয়ে থাকবে। এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য বুস্ট্র্যাপ গ্রিড সিস্টেম নিয়ে কাজ করা হয়। বুস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা নিয়ে আমরা আরো দেখবো যখন আমরা এটা নিয়ে কাজ করব। আমরা কারেন্টলি এটা নিয়ে কাজ করতেছি না। তো বেসিক্যালি সিএসএস টা কিভাবে বুটস্ট্র্যাপের মধ্যে ইন্টিগ্রেট হয়ে আমাদের পেজে কাজ করতেছে সেটা আমি এখন দেখালাম। তো এই জিনিসটুক এতখানির মধ্যে কোনো কনফিউশন আছে নাকি এটা জানতে চাই। আচ্ছা, বুটস্ট্র্যাপের জন্য এই 4 লাইন দিতে হবে, এটা মোটামুটি বুটস্ট্র্যাপের কোন জিনিসগুলো ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে। আমি শুধু স্টাইল রাখলেও হতো, বাট সিরিয়ালের মধ্যে যেহেতু ছিল স্ক্রিপ্ট সহ, আমি স্ক্রিপ্ট সহ নিয়ে আসলাম। সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের যদি কোনো ক্লিকের কাজ থাকে যেটা বুটস্ট্র্যাপের অ্যাকশন দিয়ে হতো, সেই জিনিসটার মধ্যে সমস্যা হবে না। যেটা ব্যাপারটা হচ্ছে এই যে ক্লাসের ব্যাপারটা, যেটা যেমন ধরেন কন্টেইনার ক্লাসটাতে ক্লিক করলে কি হবে বা কন্টেইনার ক্লাসটা কিভাবে কাজ করবে সেই জিনিসটা ধরেন স্ক্রিপ্টের মধ্যে বলা আছে। তো স্ক্রিপ্টে থাকার কারণে সেটাকে দেখাতে পারবে। আর যেটা একজন জিজ্ঞেস করেছিলেন যে বুটস্ট্র্যাপের ইন বাই ডিফল্ট জিনিসগুলো কিভাবে চেঞ্জ করে, বুটস্ট্র্যাপের ডিফল্ট ডিজাইন চেঞ্জ করার জন্য একটা করতে পারেন আপনি, বুটস্ট্র্যাপের ফাইল যখন নামানো হয় বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরেই কাজ করা যাবে, যেটা আসলে করা খুব টাফ, কারণ ওটার মধ্যে হাজার হাজার লাইন কোড থাকে। আপনি চাইলে খুঁজে বের করে কাজ করতে পারবেন, ওটা সমস্যা নেই। এছাড়াও আপনি আপনার সিএসএস টাকে আপনি একটা কাস্টম সিএসএস দিতে পারবেন, যেটার মধ্যে আপনি বলতে পারবেন যে এটা যাতে অন্য সব ডিজাইনকে ইগনোর করে আপনার ডিজাইনটাই দেখে। এই জিনিসটাও আমরা পরবর্তীতে কাস্টম সিএসএস কিভাবে করা যায় সেটা দেখতে পারবো। যদি তারপর আমি একটু জাস্ট দেখিয়ে দিই, এটা হচ্ছে ধরেন বুটস্ট্র্যাপের দেওয়া। তো আমি ধরেন বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, বাটনের তারপর আমি দিয়ে দিই প্রাইমারি ক্লাস। যদি প্রাইমারি দিই সে কি কিছু চেঞ্জ করে নাকি আমি একটু দেখি। না, এটা আসলে অ্যাকচুয়ালি বাটনের ক্লাস, এই বাটনের ক্লাসটা সেখানে পাবে না। যাই হোক, এটা কোনটা কিসের ক্লাস এই জিনিসগুলো আমরা আরো দেখাবো। তো ধরেন আমি যদি এখানে বলি আপনি মনে কন্টেইনার ক্লাসটা চেঞ্জ করতে যাচ্ছেন, তো আমি এই ধরনের দিলাম ডট কন্টেইনার, দি মার্জিন স্টাইল দেওয়া লাগবে, সরি স্টাইলটা দিতে হয়নি। মার্জিন লেফট -20, 100 পিক্সেল, বোঝানোর জন্য যাতে এটা অনেকটাই চলে যায়। চলেন দেখি এটা কি কাজ হয় কিনা। এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এভাবে আমরা চাইলে আপনি কিছু চাইলে কাস্টমে দিতে পারেন, ওটা দিয়ে দিলে ওভাবে আপনি কাস্টম চেঞ্জ গুলো করতে পারবেন। তো এভাবে এই জিনিসগুলো ডিটেলটা নিয়ে আমরা পরে, এই জিনিসগুলো আপনারা এটা নিয়ে টেনশন করেন না, কারণ বুটস্ট্র্যাপ সিএসএস এবং এইচটিএমএল এই জিনিসগুলো আমাদের ফুল কোর্স ধরে আমাদের অনেকবার কাজ করা হবে, এবং তখন আমরা এগুলো নিয়ে কাজ করার সময় ওগুলোকে আরো বেশি এক্সপ্লেন করবো যে কোনখানে কি করছি, কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো হবে। তো তখন আপনাদের যদি কোনো কনফিউশন থাকেও সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা মেইনলি ছিল যে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, বেসিকটা কি এবং ওই জিনিসগুলো কিভাবে কাজ করে। বুটস্ট্র্যাপের 12টা ভাগের একটু ডিটেলস বলবো, বুটস্ট্র্যাপ 12টা ভাগ নিয়ে আমরা আরো অনেক কাজ করব। এটা নিয়ে আপনি টেনশনই করেন না, এটা আপনি যদি নাও দেখেন আপনি আমাদের কাজ করার সময় দেখতে পারবেন। এটাকে এটা নিয়ে আমরা অনেক কাজ করবো, এটা জাস্ট আমি জাস্ট বলে রাখলাম যে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো, এই জন্য আমি এটা নিয়ে কথা বললাম। আর যেটা বললাম যে আজকে জাস্ট বেসিক্যালি বুটস্ট্র্যাপ এবং সিএসএস এবং এইচটিএমএল এই জিনিসগুলো কিভাবে বেসিক
ইউসেজটা কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা জাস্ট বুঝিয়ে দেওয়া। ঠিক আছে? সো এটা নিয়ে যদি আপনাদের তারপরে কোনো কনফিউশন থাকে, কালকের মধ্যে আপনারা একটু নোট ডাউন করবেন। আমরা নেক্সট ক্লাসে শুরুর দিকে এটা নিয়ে কথা বলবো যদি কারো কোনো সমস্যা থাকে। সো আজকের ক্লাসটা সামনের ক্লাসগুলো একটু স্লোতে বুঝেন, অনেক ফাস্ট ছিল ক্লাসগুলো। হ্যাঁ, আজকের ক্লাসটা যেটা হয়েছে ভাই, আসলে আজকের ক্লাসটা হচ্ছে আমরা একদিনের মধ্যে HTML CSS বুটস্ট্র্যাপের বেসিকটা কভার করতে চাইছি। তো এটা যা হচ্ছে যারা একদম নতুন তারা যাতে আমরা পরবর্তী যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করব, এই জিনিসগুলো নিয়ে যখন বিভিন্ন জিনিস ইউটিলাইজ করব, তারা যাতে অ্যাটলিস্ট বুঝতে পারে যে এটা কেন এখানে এভাবে লেখা হচ্ছে। ঠিক আছে? তখন এই জিনিসটা তখন অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এই আজকের ক্লাসটা একটু ফাস্ট ছিল, এটা আমি জানি, কারণ আজকের ক্লাসে এটা আমাদের এই কোর্সের টপিক ছিল না HTML CSS, এটা আমরা বলেছিলাম প্রিরিকুইজিট থাকবে, তারপরও যাতে অনেকে থাকার কারণ অনেকে যেহেতু নতুন, এই জন্য যাতে তাদের যাতে পরবর্তীতে কোনো পুরো কোর্স আউট যদি কোনো সমস্যা না হয়, সেই জন্য নতুন জন আসলে কষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ একটু হবে, কিন্তু বললাম তো এই জিনিসটা জাস্ট নতুনরা যাতে আইডিয়াটা পায়, এটার জন্য আমি আশা করতেছি আইডিয়া পাইতে আপনাদের কারো সমস্যা হয়নি, কিন্তু পরবর্তীতে আমরা এটা আরো কাজ করলে তখন এই জিনিসগুলো অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস আবার পরশুদিন। তো পরশুদিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ সবাইকে। সালাম আলাইকুম।